আসসালামু আলাইকুম এইচএসসি 2027 ব্যাচ আপনাদের গতিবিদ্যার আরো একটা ক্লাসে আমি শরীফুল ইসলাম শুভ ভাইয়া সকলকে ওয়েলকাম করতেছি। তো এই পর্যন্ত আমরা এই চ্যাপ্টারে 3টা ক্লাস করে ফেলছি। 3টাই ছিল হচ্ছে প্রাস বা প্রজেক্টাইলের উপর। আজকে 4 নম্বর ক্লাস এবং আজকেও আমরা প্রাস নিয়েই কাজ করব। পারপাস একটাই, যেন প্রাস বা প্রক্ষেপক এই চ্যাপ্টারের সবথেকে ইম্পর্টেন্ট জিনিসটা, এই জিনিসটা যেন আমাদের কাছে একেবারে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। এখানে ছোট থেকে বড়, ইজি থেকে টাফ বা টাফেস্ট প্রবলেম পর্যন্ত যত ধরনের কিছু হওয়া পসিবল সবকিছুই যেন আমরা খুব স্ট্রংলি নিজের মধ্যে আয়ত্তে আনতে পারি এবং পরীক্ষায় ভালো করতে পারি। সেই পারপাজে আজকে আমরা আমাদের প্রাসের উপরই বা এই চ্যাপ্টারের 4th ক্লাসটা করতেছি। সো সকলকে ওয়েলকাম আমাদের সাথে এই ক্লাসে। আমি অলরেডি বলছি আমি শরীফুল ইসলাম শুভ, অলরেডি সবাই ইতিমধ্যে আমার সাথে পরিচয় হয়ে গেছেন। আহ কেমন আছি? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সাউন্ড সাউন্ড সবাই কি আমাকে দেখতে পাচ্ছেন কিনা, সাউন্ড শুনতে পাচ্ছেন কিনা, একটু ভাইকে কষ্ট করে কমেন্ট করে জানায়েন। সালাম জানাইছে অনেকে, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। তো অনেক জায়গায় সম্ভবত বৃষ্টি হচ্ছে, হতে পারে এটাই এই বছরের শেষ বৃষ্টি। বৃষ্টি দিয়েই তো শীতকাল নামে, তাই না? সো অল ওকে, অল ওকে। আচ্ছা ঠিক আছে, আমরা আনুমানিক 5:30টার দিকে ইনশাল্লাহ মাগরিবের নামাজে বিরতিতে যাব। তার আগে আধা ঘন্টা আমরা একটু পড়াশোনা করে নিই। তো আমরা প্রথমে একটু দেখে নিব যে এই চ্যাপ্টারে আমরা সোফার কি কি জিনিস পড়ে আসছি, প্রাস বা প্রক্ষেপক সম্পর্কে আমরা কি কি জিনিস জানি। তারপর হচ্ছে আমরা আমাদের পড়ার জার্নিটা স্টার্ট করব। তো ফিরে দেখা, আমরা ফিরে দেখব এই চ্যাপ্টারের কি কি জিনিস ছিল। একেবারে প্রথমেই আমাকে যেই জিনিসটা নিয়ে অবশ্যই কথা বলা উচিত সেটা হচ্ছে, আমরা প্রাসকে যখন নিক্ষেপ করতাম একটা বস্তুকে, আমরা যখন এইভাবে ছুড়ে দিতাম যে একটা বস্তুকে নিক্ষেপ করছি, তখন কি হইতো, বস্তুটা এইভাবে যে আবার ফেরত আসতো। সো কত বেগে ছুটতাম এটাকে ভি নট বলতাম, কত কোণে ছুটতাম এটাকে আদি নিক্ষেপণ কোণ থিটা নট বলতাম। সো আলটিমেটলি যেটা হইতো, সে কতটুকু হাইস্টে উঠতো এটাকে আমরা সর্বোচ্চ উচ্চতা বলতাম, এবং কতটুকু দূরে যে সে পড়তো এটাকে আমরা আনুভূমিক পাল্লা আর বলতাম। সো আমাদের কিছু কমন সূত্র ছিল, আপনাদের মনে আছে কিনা? এইচ ইজ ইকুয়ালস টু ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g, এরকম একটা ফর্মুলা আমরা শিখে আসছিলাম। আর অর্থাৎ কত দূরে যে বস্তুটা সামনে পড়বে এটার ভ্যালু ছিল ভি নট স্কোয়ার সাইন 2 থিটা নট ডিভাইডেড বাই জি। আমরা এগুলো সব আগে পড়ে আসছি, একটু মনে করে নিচ্ছি। আমরা আরো কিছু জিনিস কিন্তু জানি। এক্স অক্ষ, যদি আপনি এক্স অক্ষে থাকেন, এক্স অক্ষ বরাবর আপনি কি দেখেছিলেন? এক্স অক্ষ বরাবর একটা মজার বিষয় হচ্ছে, ওইখানে কখনোই বেগ চেঞ্জ হয় না, অলওয়েজ বেগের মানটা সেম থাকে। এবং সেই সেম বেগটা কত? ভি এক্স, এটা ছিল হচ্ছে ভি নট কস থিটা নট। আর এই এক্স অক্ষে যে ত্বরণটা থাকে সেই ত্বরণটা থাকতে হচ্ছে 0। কোনো ত্বরণ এক্স অক্ষ বরাবর ছিল না, তাই এই এক্স অক্ষ বরাবর বেগটাকে আমরা সমবেগ বলতে পারি। তো এই বরাবর আমাদের ছিল সমবেগ, সবসময় সেম। কিন্তু ওয়াই অক্ষে কেসটা ডিফারেন্ট থাকতো। আমরা ওয়াই অক্ষে যাওয়ার আগে এক্স অক্ষে আরেকটা জিনিস জানি, যেহেতু এটা সমবেগ, সো এক্স ইকস টু ভিটি বা এক্স ইকস টু ভি নট কস থিটা নট ইন্টু টি, এই জিনিসটা আমরা জানতাম। তো এস ইকস টু ভিটি, এস এর জায়গায় স্মরণের জায়গায় এক্স আসছে, বেগের জায়গায় ভি নট কস থিটা নট আসছে, টাইমের জায়গায় টি আসছে। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ছিল, আমরা এটা দেখে আসছি। আমরা আরেকটু কাজ করব। এই যে দেখা যাচ্ছে আমাদের এই চিত্রটাকে, এই চিত্রটাকে আমরা একটু সামনের স্লাইডেও নিয়ে যাব। কপি, ইম্পোর্ট, পেস্ট। ওকে, এবং আমি এইটাকে আরো একটু কপি করব, আশা করি হয়ে যাবে আমাদের। তো ওয়াই অক্ষে যখন আমরা কাজ করতাম, ওয়াই অক্ষে যখন আমরা কাজ করতাম তখন আমাদের কি ঘটনা ঘটলো? ওয়াই অক্ষে এইবার কিন্তু আমাদের আর ত্বরণটা শূন্য না। এখানে আমাদের ওয়াই অক্ষে একটা ত্বরণ আছে, এটার নাম হচ্ছে জি অভিকর্ষ ত্বরণ, যা হচ্ছে সোজা নিচের দিকে কাজ করত। ওয়াই অক্ষে ত্বরণটা অলওয়েজ নিচের দিকে কাজ করত। তো এইখানে বেগের সূত্রটা যেটা হইতো সেটা হচ্ছে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। ওই যে আমরা পড়েছিলাম না
ভি ইজ ইকুয়ালস টু ইউ প্লাস এটি, এক্স্যাক্টলি ওই সূত্র, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এটাই ওয়াই অক্ষে আদিবেগ, ইউটা হচ্ছে ভি নট সাইন থিটা নট, আর এটি, এটা তো আসলে উপরের দিকে না নিচের দিকে, তাই এর জায়গায় মাইনাস জি হয়েছে, টাইমটা টি এর মতো রয়ে গেছে। আর সরণের সূত্র, ওয়াই অক্ষ বরাবর সরণটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করতাম, এখানে সরণটা আসতো ইউটি, ইউটি এর জায়গায় আসতো ভি নট সাইন থিটা নট ইন্টু টি, এইটা ইউ এটা টি, এটা ওয়াই অক্ষ বরাবর আদিবেগ ইন্টু টাইম, হাফ এটি স্কোয়ার, এখানে যেহেতু ত্বরণটা নিচের দিকে তাই নেগেটিভ ত্বরণ, হাফ জি টি স্কোয়ার। এই ছিল সিস্টেমটা। এবং আমরা আরেকটা মজার জিনিস কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে সঞ্চার পথের সমীকরণ। আমরা সঞ্চার পথের সমীকরণও কিন্তু দেখে আসছিলাম। আমাকে একজন কমেন্ট করছে, ভাইয়া আমি একেবারেই নতুন, কি করব? একেবারেই নতুন হলে এই ক্লাসের কিছুই বুঝতে পারবেন না। সো আমি বলবো আগে যে 3টা ক্লাস হয়ে গেছে এই চ্যাপ্টারের উপর, সেগুলো একটু রেকর্ড থেকে দেখে নেন, রেকর্ড থেকে দেখে নিয়ে তারপর হচ্ছে যে জয়েন করেন, তাহলে হচ্ছে বেটার বোঝা যাবে। ওকে, আচ্ছা, আমি একটু হাফিজ ভাইকে স্মরণ করতেছি। সো আমাদের সঞ্চার পথের সমীকরণটা কি ছিল? y is equals to x tan theta naught মাইনাস হাফ, মাউসটা কাজ করতেছে না, অন করা দেখলাম, x tan theta naught মাইনাস gx স্কয়ার ডিভাইডেড বাই 2 v naught স্কয়ার cos স্কয়ার থিটা নট। এই ছিল হচ্ছে আমাদের ফর্মুলাটা, ঠিক আছে? এইটা আমাদের অনেক ক্ষেত্রে কাজে লাগে। আমরা অনেক সময় এক্স দেওয়া থাকলে ওয়াই বের করে ফেলি, বা এই সেই টুকটাক জিনিসপাতি করা লাগে। আরো একটা সূত্র ছিল আমাদের, ওইটাও অনেকটুকু কাজে লাগে। এটা মনে পড়ে কিনা আপনাদের, যে ভাইয়া ট্যান থিটা নট, ট্যান থিটা নট হচ্ছে 4h ডিভাইডেড বাই আর। এইটা আরেকটা গুরুত্বপূর্ণ সূত্র। এটাও কিন্তু হচ্ছে আহ এটাও কিন্তু হচ্ছে যে অনেক অনেক ভালো ছিল। আচ্ছা, আমাকে অনেকগুলা কমেন্ট আসছে, আমি যদিও কমেন্টগুলো ওকে ওকে, এগুলো আপনার মাথায় থাকে কেমনে? এটা পড়াইতে পড়াইতে থেকে গেছে। আমি যখন আপনাদের মতো স্টুডেন্ট ছিলাম, ভাইয়ার মাথায় কিন্তু এগুলা থাকতো না, আমিও মনে রাখতে পারতাম না, অনেকবার লিখতে হইতো, অনেকবার ভুলে যেতাম। আস্তে আস্তে পড়তে পড়তে পড়াতে পড়াতে তারপর হচ্ছে এগুলো আস্তে আস্তে আয়ত্তে চলে আসছে। আপনারাও দেখবেন এখন একটু নতুন লাগতেছে, দেখবেন পড়বেন ভুলে যাবেন, পড়বেন ভুলে যাবেন, কয়েকটা ম্যাথ করবেন, বারবার প্র্যাকটিস করবেন, দেখবেন আপনাদের কাছে একসময় এটা পানি ভাত হয়ে যাবে। মোহাম্মদ শেখ নাজিম উদ্দিন, আপনার ভেক্টর ক্লাসগুলো দেখে আসলাম, 26 দিন অনেক সুন্দর ক্লাস ছিল। ধন্যবাদ সুন্দর ফিডব্যাকের জন্য। প্রথম 2টা ক্লাস করছি, 3 নাম্বার ক্লাসটা করি নাই। আজকে ক্লাস করতে পারবো কিনা? ডেফিনেটলি করতে পারবেন, সমস্যা নেই। আমরা 3 নাম্বার ক্লাসও ম্যাথ করছি, আজকেও ম্যাথ করব। তো থিওরি যেহেতু কভার করছেন প্রথম 2টা ক্লাসে, অবভিয়াসলি করতে পারবেন। ওকে, সো আমরা আমরা তাহলে শুরু করে দিই। হ্যাঁ, এখন এতক্ষণ পর্যন্ত আমরা অনেক আগের জিনিসপাতি দেখছি, এখন আমরা নতুন গরম গরম জিনিসপাতি দেখব। তার আগে এই জিনিসটা একটু আপনাদেরকে বলি, আমাদের এখানে বেগ রিলেটেড কিছু সূত্র ছিল। বেগের ক্ষেত্রে মাথায় রাখবেন, যে কোনো মুহূর্তে বেগ যেটা, বেগ আসলে কি এক্স অক্ষ বরাবর বেগ আর ওয়াই অক্ষ বরাবর বেগ। আপনারা তো ভেক্টরকে এখন প্রকাশ করতে পারেন, একটা ভেক্টর যদি এ হয় তাহলে ওটা এ এক্স আই, এ ওয়াই জে, এ জেড কে এইভাবে প্রকাশ করতে হয়। আমরা এখানে 2 ডাইমেনশনাল গতি নিয়ে কাজ করতেছি, এখানে আমাদের এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আছে, জেড অক্ষ নাই। সো আমাদের এক্স অক্ষ বরাবর একটা বেগ, ওয়াই অক্ষ বরাবর একটা বেগ, এই দুইটা নিয়ে কাজ করতে হয়। তো যে কোনো মুহূর্তে যখন আপনাকে বেগের মান বের করতে বলবে, তখন আমাদের কমন ফর্মুলাটা ছিল এরকম, √vx² প্লাস vy স্কয়ার। আর আপনাকে যদি বেগের অ্যাঙ্গেলটা বের করতে বলে, লাইক এই দিকে হচ্ছে vx আছে আর এই দিকে হয়তো আমার vy আছে, ফাইনাল ভিটা হচ্ছে আলটিমেটলি এই দিকে, অ্যাঙ্গেলটা থিটা। সো যে কোনো মুহূর্তে সেই থিটাটা যদি বের করতে বলে, কমন সূত্র tan ইনভার্স vy বাই vx। তো আমরা এই ধরনের জিনিসপাতিগুলো দিয়ে অনেক অনেক কাজ করেছিলাম, এবং আপনাদের মনে আছে কিনা লাস্ট দিন আমাদের ক্লাসে অনেক গোল হয়েছিল, মেসিও গোল করছিল, রোনালদো
গোল করছিল পাহাড়ের উপরে বা বিল্ডিং এর উপরে কোনো একটা জায়গায় গোল করছিল, আপনারা অনেক কান্নাকাটি করছেন বা খুশিতে আত্মহারা হয়ে গেছিলেন। তো আজকের ক্লাসে আমরা এবং গত ক্লাসে আমরা বানরকে মেরে ফেলছিলাম। আরো অনেক ঘটনা ঘটছে, যারা 3 নাম্বার ক্লাসে ছিলেন তারা জানেন। আজকের ক্লাসে আমরা কি করব, আজকের ক্লাসে আমরা ভালো ভালো কিছু ম্যাথ দেখব। এই ম্যাথটা দেখার আগেই ভাইয়া বলতেছি, বিফোর স্টার্টিং দ্য ক্লাস আমি বলে দিচ্ছি, আজকের ক্লাসে খুব ভালো ভালো কিছু ম্যাথ করা হবে, খুবই ভালো ভালো কিছু ম্যাথ করা হবে। এবং যদি আপনি কেয়ারফুলি না ফোকাস করেন, এখানে ভালো মতো কনসেশন না করেন, আজকের ক্লাস আপনি কিছুই ধরতে পারবেন না। সো আজকের ক্লাস আমি শুধুমাত্র 3টা ক্লাসেই প্রাস শেষ করে দিতে পারতাম, তো প্রাসের উপর আমি আরো একটা ক্লাস আজকেরটা এই কারণে নিচ্ছি, সো দ্যাট আপনারা যখন অ্যাডমিশনেও যাবেন, যখন আপনি অ্যাডমিশনের ক্লাস করবেন, লাইক আপনি বুয়েটের জন্য প্রিপারেশন নিচ্ছেন, আপনি ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ক্লাস করতেছেন, তখনও আপনার কাছে অ্যাডমিশনের ক্লাস করার সময় গতিবিদ্যা চ্যাপ্টারের উপর যখন ক্লাস আসবে, তখন আপনার কাছে হাসি লাগবে। আপনার কাছে হাসি লাগবে যে আপনি তখন বলবেন যে ভাই অ্যাডমিশনে সব কি সব ম্যাথ করাচ্ছে, আমরা তো একাডেমিকে এর থেকে ভালো ভালো ম্যাথ করে আসছি। তো ওই সময় একাডেমিকের এই প্রিপারেশনটা আপনার অ্যাডমিশনের ওই সময় আপনাকে অনেক স্ট্রং ফিল করাবে, অনেক কনফিডেন্ট ফিল করাবে, কাম ফিল করাবে। এবং এই ফিলটা যদি আপনি না করতে পারেন, আপনি অ্যাডমিশনে ভালো করতে পারবেন না। তো আজকের ক্লাসটা একাডেমিকের থেকেও বেশি অ্যাডমিশনের, যারা অনেক ডেডিকেটেড, লাইফে বড় কিছু হইতে চান, আজকের ক্লাসটা তাদের জন্য। আজকের ক্লাসে 100 জনও না থাকলে আই ডোন্ট কেয়ার, বিকজ ওই সবাই ক্লাস করবে সবাই চান্স পাবে ব্যাপারটা এরকম না। তবে আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট ক্লাসে থাকুক, প্রত্যেকে শিখুক, প্রত্যেকে ভালো করুক ইনশাল্লাহ। সো আমি শুরু করে দিচ্ছি, আর কথা বলবো না, টানা 20 মিনিট ক্লাস করে আমরা হচ্ছে নামাজের ব্রেকে যাব। তো আমাদের প্রথম প্রবলেম, তার আগে তো ভুলে গেছি, লাস্ট দিন কত নাম্বার প্রবলেম পর্যন্ত করছিলাম, কেউ কি মনে করতে পারেন ভাইয়া? লাস্ট দিন আমরা কত নাম্বার প্রবলেম করছিলাম? সো এই জায়গাটা একটু খালি রাখি, আমি নিজেও ভুলে গেছি। সিলেবাস চেঞ্জ করা লাগবে। এইচএসসি 27 বিজ্ঞান, ওকে, পরিবর্তন করে দেন, আমি নিজেও একটু দেখে নিচ্ছি। লাস্ট দিন 18 পর্যন্ত করছিলাম, সবাই বলতেছে 18, 18, আই গেস তাহলে 18ই হবে। সো ফিজিক্স, ফিজিক্স ফার্স্ট পেপার, গতিবিদ্যা 3 নাম্বার ক্লাস মিক্স। আচ্ছা, এই যে চলে আসলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, সো আমার লাস্ট করানো ম্যাথ ছিল হচ্ছে 18, এক্স্যাক্টলি 18 নাম্বার ম্যাথ পর্যন্ত করছিলাম। সো আমরা আজকে 19 নাম্বার থেকে শুরু করতেছি, P19। সো একটি বস্তু ভূপৃষ্ঠ হতে 1000 মিটার উচ্চতা থেকে দুটি বস্তুকে একই স্থান হতে পরস্পর বিপরীত দিকে আনুভূমিকভাবে যথাক্রমে 3 মিটার/সেকেন্ড ও 4 মিটার/সেকেন্ড বেগে নিক্ষেপ করা হলো। এক, কত সময় পর তাদের বেগদ্বয় পরস্পর লম্ব হবে? 2, ওই মুহূর্তে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে? ওকে,
সো আমরা আমাদের আউটলাইন ড্র করে ফেললাম, এইবার জাস্ট সলিউশনের পালা। ফিজিক্সের যে কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে ফিজিক্সের যে কোনো প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমাদের ফার্স্ট কাজ কি থাকে? প্রবলেমটাকে ফিল করা। আমাদেরকে কি বলতেছে দেখেন, মাটি থেকে, এই ধরেন মাটি বা ভূপৃষ্ঠ থেকে 1000 মিটার উচ্চতায়, লাইক 1000 মিটার বা 1 কিলোমিটার, এইটুকু উচ্চতায় দুইটা বস্তু পরস্পর বিপরীত দিকে ছুঁড়ে মারা হয়েছে। একই স্থান থেকে পরস্পর বিপরীত, ধরলাম এটা এ বস্তু, এটা বি বস্তু, পরস্পর বিপরীত দিকে ছুঁড়ে মারছি। একটার বেগ 3 মিটার পার সেকেন্ড, ধরলাম এটা হচ্ছে 3 মিটার পার সেকেন্ড, আর এইটা মারছে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড, আনুভূমিকভাবে বিপরীত দিকে ছুঁড়ে মারছে। আচ্ছা, এখন দেখেন আমাদের কাহিনীটা কি ঘটবে। যেই মুহূর্তে তাদেরকে বিপরীত দিকে ছুঁড়ে মারতেছি, ওই মুহূর্তে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি। দুইটা বস্তু পরস্পর অপোজিট দিকে আছে, দ্যাট মিনস তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল 180 ডিগ্রি। এবার দেখেন কিছুক্ষণ পরে কি হবে। একটু পরের ঘটনা এরকম না ভাইয়া, এই বস্তুটা একটু এইদিকে নেমে আসছে, মানে দেখেন এটা তো আর এরকম হবে না, তাই না, যে ভাইয়া ওরা সোজা এভাবে চলে যাবে, এমন তো না। যেটাকে এভাবে সোজা মারছি ওইটা কি আস্তে আস্তে এইভাবে এভাবে এভাবে যায় পড়বে। তার মানে একটু পর তার বেগটা ধরেন এইরকম জায়গায়, তারপরেরটা হয়তো এইরকম জায়গায়, এভাবে সে আস্তে 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 মাটিতে পড়তেছে। আর এই দিকে যে বস্তুটা আছে ও কি একটু পর হয়তো এইরকম জায়গায়, তার কিছুক্ষণ পর হয়তো এরকম জায়গায়, আস্তে আস্তে ও কি মাটির দিকে পড়া শুরু করছে। কি হয়েছে? ক্লাস থেকে বের হয়ে গেছি আমরা? কেমনে হলো এটা? ওকে, সো আমরা আমরা মনে হয় একটু মাঝখানে ইন্টারনেটের প্রবলেম ফেস করছিলাম। তো এই মুহূর্তে কি সবাই আমাকে দেখতে পাচ্ছেন কিনা, শুনতে পাচ্ছেন কিনা, একটু একটু কমেন্ট করে জানাবেন। ওকে, এখন এখন কি অবস্থা? ক্লাস দেখা যাচ্ছে? এখন ঠিক আছে, ওকে ওকে, আলহামদুলিল্লাহ, ডান। সো আমরা একটু প্রশ্নটা নিয়ে আবার একটু বলি যে ভাইয়া কতটুকু কি করছিলাম। আমাদেরকে ফিজিক্সের যে কোনো প্রবলেম শুরু করার আগে ওই প্রবলেমটা আগে মাথায় নিতে হয়। মাথায় যদি নিয়ে ফেলতে পারি তাহলে এটা সলিউশন করা অনেকটুকু ইজি হয়ে যায়। আমাকে বলতেছে ভূপৃষ্ঠ থেকে 1000 মিটার মানে 1 কিলোমিটার হাইটে কিছু একটা ঘটনা ঘটতেছে। ঘটনাটা কি ভাইয়া? ঘটনাটা হচ্ছে দুইটা বস্তু, এ আর বি ধরে নিলাম, তারা আনুভূমিকভাবে, দেখেন এই যে আনুভূমিকভাবে পরস্পর বিপরীত দিকে তাদেরকে ছুঁড়ে মারছি, একটা 3 আর একটা 4 বেগে। তাহলে ধরেন এই ভূপৃষ্ঠ থেকে দুইজনকে দুই দিকে ছুঁড়ে মারছি, একটা 3 বেগে আর একটা 4 বেগে মারলাম। এখন এমন তো আর হবে না যে ভাই দুইটা বস্তুকে দুই দিকে ছুঁড়ে মারলাম, এই যে ধরেন দুইটা বস্তু আছে, এই দুইটারে দুই দিকে ছুঁড়ে মারলাম, এটা আজীবন সোজা এইভাবে চলে যাবে না, তাই না? যেটাকে আপনি এই দিকে মারছেন ও কি হবে, একটু পর গ্র্যাভিটির টানে এইভাবে মাটিতে পড়বে। যেটাকে আপনি এই দিকে ছুটছেন ও একটু পর এইভাবে গ্র্যাভিটি টানে মাটিতে পড়বে। ওইটাই দেখাচ্ছিলাম যে এই বি বস্তুটা আস্তে আস্তে এইভাবে মাটির দিকে নামতেছে, এটাও কি আস্তে আস্তে এইভাবে মাটির দিকে নামতেছে। এখন চিন্তা করে দেখেন, একদম স্টার্টিং মোমেন্টে তারা পরস্পর অপোজিট দিকে ছিল, তাদের অন্তর্গত কোণ কত ছিল? পরস্পর বিপরীত দিক মানে 180 ডিগ্রি। একটু পরে কি হবে? একটু পরে এইটা একটু এই দিকে বেঁকে যাবে, এটা একটু এই দিকে বেঁকে যাবে। তাহলে যদি একদম সোজাসুজি থাকতো অন্তর্গত কোণটা 180 হইতো, একটু বাঁকলে কি অ্যাঙ্গেলটা একটু কমবে, 180 থেকে একটু কম হয়তো 179, আর একটু বাঁকলে আর একটু কমবে হয়তো 178। এরকম কমতে 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 একটা সময় আসবে না যে 170 160 কমতে কমতে কমতেছে একটা সময় যে কি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি চলে আসবে না? অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি চলে আসবে। তো কত সময় পর তাদের বেগদ্বয় পরস্পর লম্ব হবে? অর্থাৎ এইরকম এরকম 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 একটা সময় আসবে যখন তাদের বেগদ্বয় পরস্পর এক্স্যাক্টলি 90 ডিগ্রি হয়ে যাবে। তো কত সময় পর সেটা ঘটবে সেটা হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। সো এইবার এইবার আসেন সলিউশনের পালায়। আমরা চলেন সলিউশনটা একটু দেখব। প্রথমে যেই কাজটা করতে হবে, আমরা এ বস্তুর বেগটাকে কি আমরা এভাবে লিখতে পারি? দেখেন
এই বস্তুর আদিবেগটা কি এক্স অক্ষের নেগেটিভ দিকে ছিল। সো আমার এইখানে কি আমি বলতে পারি, দেখেন যে কোনো ক্ষেত্রে আমি তার আগে একটা স্লাইডে একটু বলি, যে কোনো ক্ষেত্রে বেগটাকে আমরা কিভাবে প্রকাশ করতাম, এইভাবে প্রকাশ করতাম না ভাইয়া? এক্স অক্ষের বেগ আর ওয়াই অক্ষের বেগ এভাবে লিখতাম, এক্স অক্ষের বেগের জায়গায় ভিএক্স আই আর ওয়াই অক্ষের জায়গায় ভিওয়াই জে এভাবে লিখতাম। তাহলে এই কাজটাই যদি আমি এখন করি, আমি লিখতে পারি ভি এ বস্তুটার বেগ ইজ ইকুয়ালস টু, দেখেন ভি এ এক্স আই প্লাস ভি এ ওয়াই জে, এটা লিখতে পারি, তাই না? এক্স অক্ষের বেগ ওয়াই অক্ষের বেগ মানে ওই ভেক্টরটার এক্স অক্ষের উপাংশ ওয়াই অক্ষের উপাংশ। এখন এক্স অক্ষ বরাবর বেগ কি ছিল দেখেন, বিপরীত মানে নেগেটিভ দিকে, তার মানে আমি এটা কি লিখতে পারি -3i, এই কথাটা লিখতে পারি -3i নেগেটিভ দিকে। ওয়াই অক্ষ বরাবর তো শুরুতে এর কোনো আদিবেগ ছিল না, শুরুতে কি পুরোটাই এক্স অক্ষের নেগেটিভ দিকে। তাহলে এইটাকে আমি লিখতে পারি, দেখেন শুরুতে যেহেতু কোনো আদিবেগ ছিল না, আদিবেগের জায়গায় 0, কিন্তু তার তো নিচের দিকে একটা ত্বরণ আছে v u + at, ত্বরণটা যেহেতু নিচের দিকে, তাহলে আমি লিখতে পারি -gt, আর জে তো জে এর মতো আছেই। তাহলে আলটিমেটলি আমরা বলতে পারতেছি কি যে ভাইয়া ভি এ এটা হচ্ছে -3i -gt জে, এই হচ্ছে আমার ভি আই আমরা লেখা হয়ে গেল। দেখেন এইটুকু কি ক্লিয়ার কিনা? আমরা ভি এ লিখে ফেললাম। তাহলে কে আমাকে বলতে পারবেন আমাদের ভিবি আবার, আচ্ছা ঠিক আছে। সো আমাদের ভিবি, তাহলে কে বলতে পারবে ভিবিটা কত হবে? দেখেন ভিবিতে আদিবেগটা কি এক্স অক্ষের পজিটিভ দিকে ছিল, তাহলে এইটা হয়ে যাবে +4i, ত্বরণ তো ওরও নিচের দিকে, দ্যাট মিনস -gt জে। তো আমরা এই দুইটা মোটামুটি আইডেন্টিফাই করে ফেললাম। আচ্ছা, এইবার তাহলে দেখেন কত সময় পর তাদের বেগদ্বয় পরস্পর লম্ব হবে। বেগদ্বয় যখন পরস্পর লম্ব হবে তখন তো দেখেন তো এই জিনিসটা বোঝা যায় কিনা, ভি এ ডট ভিবি এই জিনিসটা 0 হবে, কারণ দুইটা ভেক্টর পরস্পর লম্ব হলে তাদের ডট গুণফল কত হয়? 0 হয়। তাহলে এই দুইটার ডট গুণফল যখন 0 হবে তখন হচ্ছে তারা বেগদ্বয় পরস্পর লম্ব হবে। তার ডট গুণফল করলে কি -3 × 12, ওই যে এ এক্স বি এক্স, এই যে ভি এ এক্স ভি বি এক্স, তাহলে গুণ করলে -3 × 12, মাইনাস আছে প্লাস, তাহলে আমরা কি লিখবো প্লাস g² t² = 0। তাহলে এখান থেকে সলভ করলে আমরা কি পাচ্ছি, t = √12 ডিভাইডেড বাই জি, জাস্ট এক পাশে নিয়ে সলভ করলেই হবে। তাহলে এখান থেকে আমরা মানটা পাবো 0.3535 সেকেন্ড। আমাদের প্রথম পার্ট ডান, আমাদের প্রথম পার্ট ডান। এইটুকু পর্যন্ত কি আমরা ক্লিয়ার, বুঝতে পারছি কত সেকেন্ড পর ঘটনাটা ঘটবে? ওকে ওকে ওকে, ডান ডান। আচ্ছা আচ্ছা, এইবার আমরা একটু খেয়াল করি, এইবার আমাদের সেকেন্ড পার্টটা নিয়ে আমাদের কাজ করা লাগবে। তো আমরা সেকেন্ড পার্টে যাব। সেকেন্ড পার্টে বলছে ওই মুহূর্তে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হবে। তো আমি কি বলতে পারি যে ভাইয়া মধ্যবর্তী দূরত্ব ডি, ডি ইজ ইকুয়ালস টু ভিটি, এই ভিটা হবে হচ্ছে 3 + 4 ইন্টু টাইম, একটু আগে যে রেজাল্টটা আসছে 0.3535, এটা যদি আমরা করি যে রেজাল্টটা আসছে এটার সাথে জাস্ট 7 গুণ দিয়ে দিব, 2.474
474 এত মিটার। এই তো মোটামুটি আমাদের চলে আসলো। এখন আমি জানি এই জিনিসটা অনেকেই কনফিউজড যে ভাইয়া এই জায়গাটা বুঝলাম না, কেমনে কি হইলো, বুঝি না, একটু আরেকবার বলে। সো একটু খেয়াল করে দেখেন তো ভাইয়া, তাদেরকে যদি আমি দুই দিকে দুইটাকে না ছুটতাম, একই জায়গা থেকে দুইটাকে ছেড়ে দিছি, একই জায়গা থেকে দুইটাকে ছেড়ে দিছি, তাহলে দুইজনে কি জি এর কারণে একই সাথে পড়বে? এটা কি বুঝেন? তো আমি যদি এক্স অক্ষ বরাবর বেগ না দিতাম, শুধু ওয়াই অক্ষ বরাবর স্থির অবস্থা থেকে ছেড়ে দিতাম, ধুম করে পড়তেছে, তাহলে কি তারা একই সাথে নামতো না? তাহলে আসলে ওয়াই অক্ষ বরাবর তাদের কোনো ডিস্টেন্স তৈরি হয় নাই। ওয়াই অক্ষ বরাবর তাদের কোনো ডিস্টেন্স তৈরি হয় নাই। কখন ডিস্টেন্স হইতো? ধরেন দুইটা ছাড়লাম, ও একটু দ্রুত নামতেছে, ও একটু আস্তে নামতেছে, তখনই না ওয়াই অক্ষে দূরত্ব তৈরি হইতো। তো ওয়াই অক্ষে তো দুইজনই অভিকর্ষ ত্বরণের কারণে, একই ত্বরণের কারণে একই সাথে নামতেছে। ওয়াই অক্ষ বরাবর তাহলে দূরত্ব তৈরি হয় নাই। দূরত্ব তৈরি হয়েছে কার কারণে? এক্স অক্ষের কারণে। এক্স অক্ষে দেখেন 1 সেকেন্ড পর ও এইদিকে 3 মিটার, ও এইদিকে 4 মিটার চলে গেছে। তাহলে 1 সেকেন্ড পর এইদিকে 3, এইদিকে 4, 1 সেকেন্ড পর তাদের মাঝখানে কত? 3 + 4 7 মিটার ডিস্টেন্স তৈরি হয়েছে। 2 সেকেন্ড পর ও এখান থেকে 6 মিটার, ও এখান থেকে 8 মিটার। 4 দুগুণে 8, 3 দুগুণে 6, তাহলে 6 আর 8 যোগফল কত হয়? 6 আর যোগফল 14 মিটার। তাহলে 1 সেকেন্ড পর তাদের মাঝে 7 মিটার দূরত্ব, 2 সেকেন্ড পর 14, 3 সেকেন্ড পর 21। তার মানে কি যে তাদের বেগদ্বয়ের যে যোগফল 3 আর 4, তারা প্রতি সেকেন্ডে 7 মিটার পরিমাণ এক্স অক্ষ দূরে সরে যাচ্ছে। 1 সেকেন্ড পর 7 মিটার, 2 সেকেন্ড পর 14 মিটার, 3 সেকেন্ড পর 21 মিটার, এইভাবে তারা এক্স অক্ষ বরাবর দূরে সরে যাচ্ছে। তাহলে তাহলে আমাদেরকে যদি বলে আমাদের ওই সময়, অর্থাৎ যখন বেগদ্বয় পরস্পর লম্ব হবে, ওই সময় তাদের মাঝখানে কতটুকু দূরত্ব তৈরি হয়েছে, তাহলে আমাদের তো ওয়াই অক্ষে কোনো দূরত্ব তৈরি হয় না, শুধু এক্স অক্ষের দূরত্বটা আমরা কাউন্ট করলেই হয়ে যাচ্ছে। এক্স অক্ষ বরাবর আমাদের 1 সেকেন্ডে দূরত্ব তৈরি হয় 7 পরিমাণ, 3 + 4 7 পরিমাণ। 1 সেকেন্ডে যদি একটুক দূরত্ব তৈরি হয়, তাহলে আমাদের 0.3535 সেকেন্ডে কতটুক দূরত্ব তৈরি হবে? 7 ইন্টু ওইটুকু সময় গুণ করে দিছি, অ্যান্সার চলে আসছে। ঠিক আছে? সো এইভাবে আমরা প্রবলেমটা সলভ করে ফেললাম। এখন পুরো অঙ্কটা আরেকবার সামারি করব। যারা কিছু বুঝছেন আলহামদুলিল্লাহ, যারা অনেক ভালো বুঝছেন সুম্মা আলহামদুলিল্লাহ, যারা একেবারেই বুঝেন নাই তাদের জন্য আবারও একটু আমরা রিক্যাপ করতেছি। সো আমাদেরকে বলতেছে ভূপৃষ্ঠ থেকে 1 কিলোমিটার উপরে দুইটা বস্তুকে পরস্পর বিপরীত দিকে আণবিকভাবে ছুড়ে দেওয়া হয়েছে। সো এইভাবে ছুড়ে দেওয়া হইলে এইটা এমনে নিচে নামবে, এইটা এমনে নিচে নামবে। তো প্রথম মুহূর্তে তাদের বেগদ্বয়ের অন্তর্গত কোণ 180 ডিগ্রি। তারপর একটু বাড়ছে, অন্তর্গত কোণটা 180 থেকে একটু কমছে 179, 178, 176, কমতে কমতে একটা সময় আসবে যখন তাদের বেগদ্বয় পরস্পর 90 ডিগ্রি হয়ে যাবে, এইরকম 90 ডিগ্রি হয়ে যাবে। সো কত সময় পর সেই ঘটনাটা ঘটবে সেটা বের করতে বলছে। বের করার টেকনিক হচ্ছে, যখন দুইটা ভেক্টর পরস্পর লম্ব হয় তখন তাদের ডট গুণফল 0 হয়। তো সেই জিনিসটা আমরা অ্যাপ্লাই করব, তার আগে কাজ কি? বেগগুলোকে ভেক্টর ফর্মে নিয়ে আসা। সো এই এ বস্তুটার আদি বেগ তো এক্স অক্ষের নেগেটিভ দিকে, তাহলে আমরা এক্স অক্ষ বরাবর আমরা কি বলি? আই ক্যাপ। নেগেটিভ দিকে কি? মাইনাস আই ক্যাপ, এই যে -3i ক্যাপ। আর ওয়াই অক্ষ বরাবর উপরের দিকে প্লাস। ওয়াই অক্ষ বরাবর তো কোনো আদি বেগ ছিল না, তাহলে ওয়াই অক্ষ আর বেগের সূত্র কি? ইউ প্লাস এটি। ইউ তো 0, ত্বরণ যেটা অভিকর্ষ ত্বরণ যেটা তো নিচের দিকে কাজ করে, দ্যাটস ওয়াই 0 মাইনাস জিটি, অর্থাৎ মাইনাস জিটি জে ক্যাপ, কারণ ওয়াই অক্ষের নিচের দিকে মাইনাস জে ক্যাপ আসে। এটা যদি এ এর জন্য হয়ে থাকে, বি এর জন্য তো এই পার্টটা সেম। বি বস্তুটাও অভিকর্ষ স্তর নিচের দিকে, ওয়াই অক্ষে একই ঘটনা ঘটতেছে। এক্স অক্ষে এ ছিল -3, এটা কি +4, দ্যাটস এখানে -3i, এখানে +4i। দুইটার ডট গুণফল 0। তার মানে আমরা ডট গুণফল করতে গেলে কি? এ ডট বি মানে কি? এ এক্স বি এক্স, এ ওয়াই বি ওয়াই। এখানে এ এক্স কোনটা? -3, বি এক্স কোনটা? 4। -3 আর 4 গুণ করলে 3 4 12, -12। এই দুটাকে যখন গুণ করবো মাইনাস মাইনাস প্লাস হবে, জি জি মিলে জি স্কোয়ার, টি টি মিলে টি স্কোয়ার। তাহলে -12 + জি স্কোয়ার টি স্কোয়ার = 0। তাহলে এখান থেকে এক পাশে নিয়ে আসলে আমাদের থাকবে জি স্কোয়ার টি স্কোয়ার = 12, রুট করলে জিটি √12, টি √12/জি, আমরা পাইলাম এত সেকেন্ড। এটা আমাদের টাইমটা হয়ে গেল। এরপর আমরা যে কাজটা করছি সেটা হচ্ছে মধ্যবর্তী দূরত্ব বের করব। মধ্যবর্তী দূরত্ব আমরা ওয়াই অক্ষ বরাবর দেখছি একসাথে পড়তেছে, ওইখানে কোনো দূরত্ব তৈরি হয় না। এক্স অক্ষ বরাবর 1 সেকেন্ডে দুইটা বস্তু 7 মিটার করে দূরে সরে যায়। 1 সেকেন্ডে যদি 7 মিটার করে দূরে সরে, তাহলে এত সেকেন্ডে 7 ইন্টু এতটুকু দূরত্ব সরবে। ওইখান থেকে দূরত্বটা বের হয়ে গেছে। এই ছিল হচ্ছে আমাদের প্রপার সলিউশনটা। সো আমরা এইটা একটু নোট করে রাখবো। এখন আমরা অ্যাজ প্রমিসড
যে মাগরিবের নামাজের বিরতিতে যাব। সো আমরা এখন নামাজের বিরতি নিচ্ছি, আমরা 15 মিনিটের একটা বিরতি নিব ইনশাল্লাহ। তো
আসসালামু আলাইকুম। বিরতির পর সকলকে আবারও ক্লাসে স্বাগতম। আমরা আমাদের বিরতির আগে ছোট্ট কিছু প্রবলেম করেছিলাম। এখন আমরা বিরতির পর আরো কিছু ম্যাথমেটিক্যাল স্পেশাল প্রবলেমে চলে যাব ইনশাল্লাহ। তো আহ, আমরা আমাদের ক্লাস শুরু করতেছি আবার। আশা করি সবাই এর মধ্যে জয়েন হয়ে ফেলছেন। ওকে জুনায়েদ, ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখা হবে, ইনশাল্লাহ চান্স হবে। ওকে, সো আমরা 19-এর পর চলেন আমরা একটু 20 নাম্বারটায় যাই। এটা হচ্ছে আমাদের প্রবলেম নাম্বার 20। সো দিস ইজ P20। দেখতে দেখতে আমরা 20 নাম্বার অঙ্কে চলে আসতাম না? কত দ্রুত সময় চলে যায়। তো আমাদের এই অঙ্কে বলা হচ্ছে দুটি বস্তুকে একই বেগ ইউ, তার মানে দুইটার বেগ সেম, কিন্তু অনুভূমিকের সাথে ভিন্ন ভিন্ন কোণ আলফা এবং বিটাতে একটা আলফা একটা বিটা কোণে নিক্ষেপ করা হলো। যদি আলফা প্লাস বিটা এইটার সমষ্টিটা 90 ডিগ্রি হয়ে থাকে, তবে প্রথম বস্তুর অনুভূমিক পাল্লার সাথে দ্বিতীয় বস্তুর আনুভূমিক পাল্লার অনুপাত কত হবে, সেটা হচ্ছে আমাদের প্রশ্ন। সো আমরা 1 নাম্বার বস্তুকে নিয়ে যদি চিন্তা করি, মানে সিনারিওটা কিরকম, সিনারিওটা ধরেন হচ্ছে এরকম যে 1 নাম্বার বস্তু, এটাকে আমি ইউ বেগে মারছি, অ্যাঙ্গেলটা ছিল আলফা। আরেকটা বস্তু আমি এটাকে ধরেন ইউ বেগেই মারছি, বাট অ্যাঙ্গেলটা ছিল বিটা। তো আমাদেরকে দেওয়া আছে আলফা প্লাস বিটা ইজ ইকুয়ালস টু 90। সো আমাদেরকে বলছে তাদের আনুভূমিক পাল্লার অনুপাত বের করতে। সো 1 নাম্বার বস্তুর যে আনুভূমিক পাল্লা সেটা আসলে কি হবে, ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। 2 নাম্বার বস্তুর ক্ষেত্রে হবে ইউ স্কোয়ার সাইন 2 বিটা, এটা 1 নাম্বার অবজেক্ট, এইটা 2 নাম্বার অবজেক্ট। আমি অন্য কালার ইউজ করি, এটা 1 নাম্বার অবজেক্ট আর এইটা আমার 2 নাম্বার অবজেক্ট। ওকে, সো এইবার আমরা দেখেন তো ভাইয়া এইটা লিখতে পারি কিনা, 2 বিটা, এটাকে আমরা এভাবে বলতে পারি না, ইউ স্কোয়ার সাইন বিটার জায়গায় আমি বিটাকে লিখতে পারি কত, 90 মাইনাস আলফা, এই কথাটা আমি বলে ফেলতে পারি। সো এটা যদি আমি ইউজ করি 90 মাইনাস আলফা ডিভাইডেড বাই জি, তাহলে কি থাকে, ইউ স্কোয়ার সাইন 180 মাইনাস 2 আলফা ডিভাইডেড বাই জি। তাহলে আমাদের আর টু থাকে হচ্ছে, দেখেন সাইন 180 মাইনাস থিটা, এটা তো আমরা জানি, সাইন 180 মাইনাস কিছু একটা ইজ ইকুয়ালস টু কত, সাইন কিছু একটা, তাই না? তো 180 থেকে যদি কিছু বিয়োগ যায় সাইনের মধ্যে, তাহলে ওই জিনিসটাই ফেরত আসে। তাহলে ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। এখন এখন যদি আমরা কাজ করি, নাও R1 বাই R2, দেখেন কি আসে, ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি, এখানেও সেম, ইউ স্কোয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। এখন আমরা কি করব, ইউ ইউ কাটবো, সাইন 2 আলফা সাইন 2 আলফা কাটবো, জি কাটবো জি কাটবো। তাহলে আমাদের কাছে কি পড়ে থাকে, পড়ে থাকে হচ্ছে 1 বাই 1, বা অনুপাতটাকে আমরা বলতে পারি 1:1। সো এই জিনিসটাই আমরা লিখে দিব, R1:R2 ইজ ইকুয়ালস টু এইটা। ডান, তাহলে আমরা করে ফেললাম। ওকে ওকে ডান। তো এইটুকু আমাদের শেষ, আমরা 20 নাম্বার প্রবলেমটা সাকসেসফুলি শেষ করে ফেললাম। এবার চলবো আমরা তৃতীয় দশকে, মানে 3 নাম্বার দশকে আমরা চলে আসছি। 21 নাম্বার প্রবলেম নিয়ে আমরা কাজ শুরু করব। P21 দেখি আমাদের কি বলতেছে। আমাদেরকে বলতেছে একটি 10 কেজি ভরের বস্তুকে আনুভূমিকের সাথে এত কোণে 45 ডিগ্রি, এটা নোট করতে হবে। এই যে আলফা নট বা হচ্ছে থিটা নটটা আমাকে দিয়ে দিছে, এত কোণে নিক্ষেপ করা হলো। বস্তুটির গতিপথে 20,10 বিন্দুর মধ্য দিয়ে যেতে দেখা যায়। যদি টি উড্ডয়নকাল হয়, তবে টি ইকুয়ালস টু টি বাই √2 সময়ে এর ভরবেগ ভেক্টর কত হবে, সেইটা হচ্ছে আমাদেরকে নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো চলেন আমরা তাহলে এই প্রবলেমটা একটু বোঝার চেষ্টা করি। আমাদেরকে ভাইয়া বলতেছে কি, আমাদেরকে বলতেছে এইরকম একটা সিনারিও যে এই ধরেন বস্তুটাকে নিক্ষেপ করলাম,
এই হচ্ছে বস্তুটা এভাবে নিক্ষেপ করছে, ঠিক আছে? এইভাবে বস্তুটাকে নিক্ষেপ করা হয়েছে। আচ্ছা, তো এই অ্যাঙ্গেলটা দেওয়া ছিল 45 ডিগ্রি। এখন এই বস্তুটা হয়তো এইভাবে চলে যাবে, এইভাবে চলে যাবে, ঠিক আছে? এখন মাঝখানে আমাকে একটা জিনিস বলতেছে যে ভাইয়া যখন আমার এখান থেকে ডিস্টেন্সটা 20 মিটার ছিল তখন এই বরাবর ডিস্টেন্সটা 10 মিটার হয়েছে। এই যে 20,10 বলে দিছে, এটা র্যান্ডম যে কোনো একটা পয়েন্ট এটা বলে দিছে। এরপর আমাকে কিছু কাহিনী করতে বলছে, তো আমাকে ফার্স্টে এই 20 মিটার যখন এক্স অক্ষ বরাবর দূরত্ব তখন ওয়াই অক্ষ বরাবর 10 মিটার দূরত্ব, এইটাকে কাজে লাগায় কিছু একটা করতে পারতে হবে। তো এক্স এবং ওয়াই এই ব্যাপারটা কি ছিল, এইটা ছিল এক্স এর ভ্যালু আর এটা কি ছিল ওয়াই এর ভ্যালু। তাহলে এক্স আর ওয়াই এর ভ্যালুকে রিলেট করে এমন কোন সমীকরণকে আমরা জানি? দেখেন তো ভাইয়া একটু চিন্তা করে, এক্স এবং ওয়াই দুইটার মাঝে রিলেশন তৈরি করে এমন কোনো ইকুয়েশন কি আমরা জানি কিনা? এমন কোন ইকুয়েশন জানি? দেখেন ক্লাসের একদম শুরুতেই আমরা এরকম একটা ইকুয়েশন কিন্তু দেখছিলাম। এই যে দেখেন ফিরে দেখার মধ্যে এই যে সঞ্চার পথের সমীকরণ এক্স আর ওয়াই কে রিলেটকারী সমীকরণ। তো এই সমীকরণ নিয়ে বেসিক্যালি আমাদেরকে কাজ করতে হবে। তো আমরা সলিউশন যদি স্টার্ট করি, আমরা কি জানি y is equals to x tan theta naught minus gx square divided by 2 v naught square cos square theta naught। ওকে, এখানে একটা জিনিস মাথায় রেখে জি এর ভ্যালু এখানে আমাদেরকে 10 ধরে কাজ করতে বলতেছে। জি এর ভ্যালু কিন্তু এখানে 10, 9.8 না। তো আমাদের y এর ভ্যালুটা কত দেওয়া? y এর ভ্যালু দেওয়া হচ্ছে 10, এই যে 20,10, y টা হচ্ছে 10, x টা দেওয়া হচ্ছে 20, tan থিটা নট, দেখেন থিটা নট দিয়েছে 45 ডিগ্রি, মাইনাস জি এর ভ্যালু 10 ইন্টু এক্স স্কোয়ার, এক্স দিয়ে দিছে 20, 2 ইন্টু ভি নট স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার 45 ডিগ্রি। তাহলে এই পুরো ইকুয়েশন যদি আমরা সলভ করি, এখানে থাকবে 10, 20 ইন্টু 10 45 মানে 1, দ্যাট মিনস 20, 10 ইন্টু 20 স্কোয়ার 400। তো আমরা কি বলতে পারি, দেখেন 2 এবং কজ স্কোয়ার 45 মানে হচ্ছে 1/√2, কাটাটি চলে যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে 400, 4000 ডিভাইডেড বাই ভি নট স্কোয়ার। এইখান থেকে সলভ করলে আমাদের চলে আসবে ভি নট ইজ ইকুয়ালস টু এই পাশে 10, তাহলে আমাদের এই দিকে চলে আসলো 10, তাহলে 4000 বাই 10 মানে 400, দ্যাট মিনস √400, তার মানে 20 মিটার পার সেকেন্ড। চাইলে কেউ ক্যালকুলেটর দিয়ে করে দেখতে পারেন, বাট ক্যালকুলেটর ছাড়াই মাথায় নিজে করতে পারার যে ক্যাপাবিলিটি, এই ক্যাপাবিলিটি মানুষকে অনেক অনেক সামনে নিয়ে যায়, অ্যাডমিশনে ভালো করতে সাহায্য করে, সেটা আমাদেরকে চিন্তা করতে পারতে হবে। সো আমরা ভি নট পেয়ে গেলাম। এখন ভি নট পেয়ে গেলে আমাদের সুবিধা কি, দেখেন আমাদের ম্যাথের পরের পার্টে বলতেছে যদি ক্যাপিটাল টি সময় মোট উড্ডয়নকাল হয় তাহলে t/√2 সময় এর ভরবেগ ভেক্টর। তাহলে আমাকে এই সময় যদি ভরবেগ ভেক্টর বের করতে হয় তো এই সময়টা বের করা লাগবে, মানে উড্ডয়নকালটা বের করা লাগবে। উড্ডয়নকাল বের করতে আমরা পারতাম না যদি না আমাদের কাছে ভি নটটা না থাকতো, বাট এখন যেহেতু আমাদের কাছে ভি নট আছে আমরা চাইলে উড্ডয়নকালটা বের করতে পারবো। সো আমরা বোর্ডটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলি যেন আমরা কাজে লাগাতে পারি স্পেস। তো আমি লেফট এন্ডে আমি কাজ করব হচ্ছে আমার ক্যাপিটাল টি নিয়ে। নাও ক্যাপিটাল টি কত, টুয়াইস ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। সো 2 ইন্টু ভি নট আমরা কত বের করলাম, 20, সাইন থিটা নট আমাদেরকে থিটা নট দেওয়া আছে 45 ডিগ্রি, জি কত, জি হচ্ছে 10। আমি যদি কাটাকাটি করি এইটা কাটাকাটি করলে 2 থাকে, আর 4কে √2 দ্বারা যদি ভাগ দিই তাহলে আলটিমেটলি আসবে 2√2। আলটিমেটলি এই টাইমটা চলে আসবে, এখানে তো 4, 2 দুগুণে 4, 4 বাই হচ্ছে √2, তাহলে চলে আসবে 2√2। এই হচ্ছে আমার উড্ডয়নকাল, আমি উড্ডয়নকালের মানটা কত এটা বের করে ফেললাম। আচ্ছা, এবার আমাকে কি বলছে, টি টি কত, টি হচ্ছে আমাকে বলছে ক্যাপিটাল t/√2, দ্যাট মিনস 2 সেকেন্ড। তাহলে আমাকে যে 2 সেকেন্ড সময় ব্যবধানে কাজ করতে বলছে সেটা আমি পেয়ে গেলাম।
এখন বলছে 2 সেকেন্ড সময়ে এর ভরবেগ ভেক্টর কত হবে সেটা বের করব। আচ্ছা, এখন আমাকে যদি ভরবেগ ভেক্টর বের করতে বলে আগে তো আমাকে বেগ বের করা লাগবে। বেগ মানি আসলে কত? বেগ মানি আসলে vxi প্লাস vy জে, এইরকম হচ্ছে আমার বেগ। এখন এক্স অক্ষ বরাবর বেগ তো অলওয়েজ সেম থাকে, ভি নট কস থিটা নট। তো ভি নট কস থিটা নট ইন্টু আই প্লাস ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি জে, এরকম থাকবে। তো ভি নট কত? ভি নট হচ্ছে 20 cos 45, দ্যাট মিনস 1/√2 ইন্টু আই প্লাস 20 সাইন 45 ডিগ্রি মাইনাস 10 ইন্টু 2 সেকেন্ডে কাজ করতে বলছে, মানে জে। আচ্ছা, আমি একটু একটা কাজ করি, ছোট্ট করে ফন্টটাকে চেঞ্জ করে ফেলি, নাইলে দেখতে সুন্দর লাগবে না। ওকে, সো আমরা যেখানে ছিলাম আবার ওইখানে ফেরত আসি। আলটিমেটলি তাহলে আমরা যখন বেগটা বের করতেছি, ভি সমান সমান আমাদের চলে আসতেছে এখানে 10√2 আই, আর এখানে 10√2 মাইনাস 20। তাহলে 10√2 থেকে যদি 20 বাদ দিয়ে দিই, তা আমাদের চলে আসে হচ্ছে প্লাস 10√2 মাইনাস 20 এত জে। এই যে আমরা বের করে ফেললাম, এটা কি আসলো? আমাদের বেগ। ভরবেগ চাইছে আমাদের কাছে, কি চাইছে? ভরবেগ চাইছে। ভরবেগ হচ্ছে ভর ইন্টু বেগ। ভর কত দেওয়া? ভর হচ্ছে 10 কেজি। তাহলে আমাদের অ্যান্সারটাকে 10 দিয়ে গুণ দিতে হবে। 10 দিয়ে যদি গুণ দিই তাহলে আমাদের যেটা 10√2 ছিল সেটা 10 দিয়ে গুণ দেওয়ার পর 100√2, এইটা ইন্টু আই প্লাস 100√2 মাইনাস 200 জে। এই হচ্ছে পুরা হোল সিস্টেমটা। এই হচ্ছে পুরো সিস্টেমটা। আমরা একটু বড় করে আঁকলাম। এই তো, এই হচ্ছে আমাদের কাজ, আমরা কিন্তু করে ফেললাম। তো পুরা ম্যাথটা শেষ, আমরা ভরবেগ ভেক্টর কত এটা বের করে ফেলছি, এবং এইটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। ঠিক আছে, ডান ডান। আমরা কি বুঝতে পারছি ম্যাথটা? ওকে ওকে, ক্লিয়ার ক্লিয়ার। আর ভাইয়া একটু শর্টে একবার রিপিট করতেছি পুরো জিনিসটা কি ঘটছে। আমাদেরকে বলছে 10 কেজি ভরে একটা বস্তু 45 ডিগ্রি কোণে ছোড়া হয়েছে। সো আমার থিটা নটটা হচ্ছে, থিটা নট কোথায় গেল? থিটা নটটা 45 ডিগ্রি বলে দিছে কোশ্চেনে। এবং বলছে 20,10 বিন্দু দিয়ে যায়, তার মানে এক্স ইকস টু 20, ওয়াই ইকস টু 10, এই বিন্দু দিয়ে সে গমন করে। তো সঞ্চার পথের সমীকরণে ওই বিন্দুটা যদি বসাই, আমি ওয়াই দেওয়া, এক্স দেওয়া, থিটা নট দেওয়া, তাহলে ভি নট অজানা, ভি নটটা আমি বের করে ফেললাম 20 মিটার পার সেকেন্ড। এবার আমাকে পর্যায়কালের কিছু একটা সময় নিয়ে কাজ করতে বলছে। যেহেতু ভি নট আমি জানি, থিটা নট জানি, আমি পর্যায়কালটা বের করলাম 2√2। তাহলে ওই পর্যায়কাল বাই √2 অর্থাৎ 2 সেকেন্ড সময় আমাকে কিছু একটা বের করতে বলছে, ভরবেগ। তো আগে ভরবেগ বের করার জন্য ভর ইন্টু বেগ, বেগটা ফার্স্টে বের করতে হবে। বেগের কমন ইকুয়েশন আমরা জানি vx i প্লাস vy j। আমরা এখানে vx এর ভ্যালু অলওয়েজ সেম থাকে, ভি নট কস থিটা নট, ভি নট জানি, কস থিটা নট জানি, বসাইছি। আর vy হচ্ছে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি, টি এর জায়গায় 2 সেকেন্ড বসাইছি, ভি নট জানি, থিটা নট জানি, বসে আমি একটা অ্যান্সার পাইছি। বেগের, ওই বেগের অ্যান্সারটাকে আমি যদি ভর 10 দিয়ে গুণ করে দিই, তাহলে যেমন 10 রুটটা হয়ে গেছে 100√2, 20 হয়ে গেছে 200। এইভাবে আমি ফুল অ্যান্সারটা পেয়েছি। ওকে, ডান। তাহলে আমাদের এই পার্টটা শেষ। আমরা এবার 22 নাম্বার প্রবলেমে মুভ করতেছি, P22। 22 নাম্বার প্রবলেমে আমাদেরকে জিজ্ঞেস করছে দুইটা প্রাস P1 এবং P2 কে এত এত বেগের অনুপাতে নিক্ষেপ করা হলো। তাহলে বেগের অনুপাতগুলো দেওয়া আছে, ধরেন v1:v2 এটা দিয়ে দিছে। তারা তাদের গতিপথে একই উচ্চতায় পৌঁছায়
তার মানে আমাদেরকে শর্ত কি বলছে দেখেন, যদি সলিউশনে আসি, আমাদেরকে বলতেছে H1 মানে সর্বোচ্চ উচ্চতা দুইটারই সমান, H1 = H2। তাহলে যদি P2 কে 2 নাম্বার বস্তুটাকে কত কোণে ছোড়া হয়েছে, দ্যাট মিন্স θ02, এটা যদি 60 ডিগ্রি কোণ হয়ে থাকে, তাহলে P1 এর অনুভূমিকের সাথে নিক্ষেপণ কোণ অর্থাৎ θ01 = what? এই হচ্ছে আমাদের প্রশ্ন। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করে দেখি সর্বোচ্চ উচ্চতা আসলে কত। সর্বোচ্চ উচ্চতা হচ্ছে V0 স্কয়ার সাইন স্কয়ার θ0 বাই 2g। প্রথমটার জন্য V0 এর জায়গায় V0 1, θ0 এর জায়গায় θ0 1। দুই নাম্বারটার জন্য কি V0 স্কয়ার সাইন স্কয়ার θ0 ডিভাইডেড বাই 2g। এখন দুই নাম্বার বস্তু, তাই সবগুলাতে 2 দিব। আচ্ছা, এখন দেখেন কিছু কিছু জিনিস আছে আল্লাহ পাক সবাইকে সমানভাবে দেয়, কিছু কিছু জিনিস আছে আল্লাহ সবাইকে সমানভাবে দেয়। যেমন এই যে একটা হচ্ছে 2g আর একটা 2g, কাটাকাটি হয়ে গেল। এখন আপনাকে চাইছে পরবর্তীটা নিক্ষেপণ কোণ কত, এক নাম্বারটা নিক্ষেপণ কোণ কত। এখন দেখেন আপনি কি এটা বলতে পারেন যে ভাইয়া আমি সবকিছুকে রুট করে ফেলি, তাহলে কি থাকে V0 1 সাইন θ0 V0 2 সাইন θ0 2 রুট করে ফেললে। এখন দেখেন আপনি এই জিনিসটা বলতে পারেন যে ভাইয়া সাইন θ0 1 = V0 2 বাই V0 1 ইন্টু সাইন θ0 2। দেখেন আপনাকে বলা ছিল V1 আর V2 তাদের অনুপাত 3:2, তাহলে উল্টা যদি করেন তাহলে এটা কি আসবে √2 √3। আর সাইন θ0 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি এটা আপনি জানেন, দেওয়া আছে প্রশ্নে। তাহলে আপনি আসলে কি পাচ্ছেন √2 বাই √3, আর সাইন 60 হচ্ছে √3/2। কাটাকাটি যদি আমরা করি তাহলে √3 কাটা, আর এই দুটা যখন কাটাকাটি করব আমরা, আমাদের আলটিমেটলি পাবো হচ্ছে 1/√2। তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি, অতএব সাইন θ01 = 1/√2 বা θ01 এটা হচ্ছে সাইন ইনভার্স 1/√2, দ্যাট মিনস 45 ডিগ্রি। এই তো ডান, ডান হয়ে গেছে। ওকে, ওকে, তাহলে ডান হয়ে গেল। আমরা 22 নাম্বার প্রবলেমে চলে গেছি। এবার আমরা 23 নাম্বার প্রবলেমে যাব ইনশাল্লাহ। অনেকের মনে কোশ্চেন যে ভাইয়া মেইন বলতে আসলে এখানে কি বোঝাচ্ছে। মেইন হচ্ছে জেইই মেইন, কিছুক্ষণ পর অ্যাডভান্স দেখবেন জেইই অ্যাডভান্স। এটা হচ্ছে ইন্ডিয়ার, বাংলাদেশে এরকম অ্যাডমিশন টেস্ট হয় বা বোর্ড পরীক্ষায় ওদের মেইন বা হচ্ছে আইআইটি এরকম অ্যাডমিশন টেস্টের পরীক্ষাগুলো হয়ে থাকে। সো ওই অ্যাডমিশন টেস্ট বোর্ড পরীক্ষায় ওগুলোর প্রশ্নগুলো হয়ে থাকে। তো মেইন এক ধরনের পরীক্ষা, অ্যাডভান্স আরেক ধরনের পরীক্ষা। এখানে মেইন পরীক্ষার কিছু কোশ্চেন আছে, সামনে অ্যাডভান্সেরও কিছু কোশ্চেন দেখবো আমরা। একজন ব্যক্তি একটি বল সর্বোচ্চ এত মিটার পাল্লা পর্যন্ত ছুটতে পারেন। এটা কত নাম্বার অঙ্ক, আমরা 22 করছি, সো এটা 23 নাম্বারে যাব। P23 বলতেছে একজন ব্যক্তি একটি বল সর্বোচ্চ এত মিটার পাল্লা পর্যন্ত ছুটতে পারেন। তাহলে আমাদেরকে বলতেছে, দেখেন সলিউশনে আমরা যাচ্ছি, আর ম্যাক্স আমাকে দিয়ে দিছে 100 মিটার। তো বলছে সর্বোচ্চ কত উচ্চতায় উঠতে পারবে। তাহলে কোশ্চেন কি h = what, সর্বোচ্চ উচ্চতা কত। এখন আমরা জানি r নর্মালি কত হয় V0 স্কয়ার সাইন 2θ0 ডিভাইডেড বাই g। এবং আমরা এই জিনিসটাও কিন্তু জানি যে ভাইয়া আমাদের যদি হচ্ছে ইফ θ0 = 45 ডিগ্রি, তখন কি হয় আরটা আর ম্যাক্স হয়ে থাকে। কারণ θ0 যদি আপনি 45 ডিগ্রি বসান, তাহলে সাইন 2 × 45 মানে সাইন 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রিটা হচ্ছে কত 1 সর্বোচ্চ, তখন আর সর্বোচ্চ হয়। তার মানে আর ম্যাক্স আসলে কত, আর ম্যাক্স আসলে V0 স্কয়ার ডিভাইডেড বাই জি। জি কত ধরতে বলছে, জি কোনো নির্ধারিত দেওয়া নেই। অনেক সময় জি এর ভ্যালু 10 বলে নেয়, বাট যদি আলাদাভাবে জি এর ভ্যালু 10 বলা না থাকে, আমি জি এর ভ্যালু 9.8 ধরে কাজ করতে পারবো। তো এখানে আমাকে এটা বলা আছে 100
ইজ ইকুয়ালস টু ভি নট স্কোয়ার ডিভাইডেড বাই জি হচ্ছে 9.8। সো এখান থেকে আমি আলটিমেটলি ভি নট স্কোয়ার কত সেটা পেয়ে যাব। কত হয় 9.8 100 মানে 980। এইটুকু আমি পেয়ে গেলাম। বলুন ভাই আপনি ভি নট স্কোয়ার বের করলেন, ভি নট বের করবেন না? লাগবে না, আমি আসলে কোশ্চেন দেখিয়ে বুঝতেছি এটা লাগবে না কেন। কারণটা এখন বুঝবেন। নাও আপনার এইচ আসলে কি? ভি নট স্কোয়ার সাইন স্কোয়ার থিটা নট ডিভাইডেড বাই 2g। ভি নট স্কোয়ার আপনি কত বের করছেন? 980 বের করছেন। সাইন স্কোয়ার থিটা নট তার মানে ওই যে আমরা এখানে অ্যাঙ্গেল কতটুক ছিল আর ম্যাক্স পেতে চাইছি, সো অ্যাঙ্গেলটা তো 45 ডিগ্রি, ওইখান থেকে আমি বসাইতে পারবো সাইন স্কোয়ার 45 ডিগ্রি ডিভাইডেড বাই 2 ইন্টু 9.8। এখানে কিছু ঘটনা ঘটবে দেখেন, 9.8কে 980 দ্বারা ভাগ করলে, বা আমি 980কে 9 দ্বারা ভাগ করলে 100 পাবো। আর আরেকটা জিনিস যেটা এখানে চলে আসবে কাজ করবে আমাদের জন্য, 100 ইন্টু সাইন 45 হচ্ছে 1/√2, এটাকে স্কোয়ার করলে হাফ আসে, নিচে আরেকটা 2 আছে, দ্যাট মিনস 100 ডিভাইডেড বাই 4, তার মানে কত আসে? 25 এইটা চলে আসে। তার মানে আমাদের বলতে পারি অতএব এইচ ইজ ইকুয়ালস টু 25 মিটার। ওকে, এই তো আমাদের কাজ শেষ হয়ে গেল। আমি এখন এবার একটা ম্যাজিক দেখাবো। কে কে ম্যাজিক দেখতে চান? ম্যাজিক দেখতে কে কে চান? 45 ডিগ্রি কোথা থেকে আসলো? ওই যে বলছে সর্বোচ্চ 100 মিটার পাল্লা। সর্বোচ্চ পাল্লা কখন পান? 45 ডিগ্রি কোণে ছুললে পান। 45 ডিগ্রি কোণে ছুললে সর্বোচ্চ পাল্লা পান, তার মানে এখানে অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি বসাইতে হবে। ঠিক আছে? আচ্ছা, ম্যাজিক কি? ম্যাজিক হচ্ছে এই যে আমরা এখানে একটা সূত্র শিখছিলাম, দেখেন এই যে এই সূত্রটার কথা মনে আছে? tan আলফা ইজ ইকুয়ালস টু 4h/r। যদি মনে থাকে তাহলে আপনি ম্যাজিকটা বুঝবেন। ম্যাজিক হচ্ছে tan আলফা, আমি তো 45 ডিগ্রিতে ছুটছি, ইজ ইকুয়ালস টু 4h ডিভাইডেড বাই r কত? r হচ্ছে 100। এখন দেখেন tan 45 কত? 1 ইজ ইকুয়ালস টু 4h ডিভাইডেড বাই r তো 100, তাহলে এইখান থেকে h হচ্ছে 100/4 ইজ ইকুয়ালস টু 25 মিটার। ম্যাজিকটা কেমন লাগলো? কে কে ধরতে পারছেন ম্যাজিকটা? এবার কি ধরতে পারছেন যে মানে ফর্মুলার পাওয়ার কতটুকু? যদি আপনি বুঝতে পারেন যে আপনার কিছু কিছু ফর্মুলা, কোন ফর্মুলাটা কোন জায়গায় ইউজ করতে হবে, এটা যদি বুঝতে পারেন তাহলে এত বড় করে না করে আপনি চাইলে 2 লাইনে অঙ্ক করে ফেলতে পারেন। তো এইটার পাওয়ার কত আমি একটু বলি আপনাদেরকে। আমি বুয়েটের পরীক্ষার জন্য একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং আই ওয়াজ মেন্টালি প্রিপেয়ার্ড টু প্রিপেয়ার মাইসেলফ ফর বুয়েট অ্যাডমিশন টেস্ট রাইট ফ্রম দ্য ফার্স্ট ইয়ার জার্নি। সো আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে ভাইয়াদের থেকে জিজ্ঞেস করতাম যে ভাইয়া আহ, কি করলে আমি আসলে বুয়েটে চান্স পাবো, মানে প্রথম ফার্স্ট ইয়ার থেকে আমার আসলে ইন্টারে কি কিভাবে প্রিপেয়ার করা উচিত। তো বললো যে ভাই তোমাকে যে কোনো ম্যাথ, ফিজিক্সের, কেমিস্ট্রির ম্যাথ, ওইটা অনেক বড় করে যেটা করছো ওটাকে তোমাকে খুব ছোট করে 2-3 লাইনে করে ফেলতে পারতে হবে। যেটা মানুষ 10-15-20 মিনিটে করে ওটাকে তোমাকে 1-2 মিনিটে করতে পারতে হবে। যদি ওইটা তুমি করতে পারো তাহলে তুমি অ্যাডমিশনটা ফাটাই দিতে পারবা। এটা শুধু বুয়েট না, মেডিকেল, ভার্সিটি সব জায়গায় সত্য। সো তাহলে ওইটার জন্য ভাইয়া কি করতে হবে? ওইটার জন্য তোমাকে মাথায় পুরো সিনারিওটা নিয়ে আসতে পারতে হবে। অর্থাৎ একটা চ্যাপ্টার, এটার মধ্যে অসংখ্য সূত্র থাকবে, অসংখ্য থিওরি থাকবে। যে কোনো একটা প্রবলেম চাইলে অনেক কিছু ঘুরায় পেঁচায় বের করা যায়, কিন্তু যার কনসেপ্ট ক্লিয়ার সেটা ফার্স্টেই চিন্তা করে বুঝতে পারে তাহলে ওই জায়গার ওই সূত্রের সাথে এটার সাথে এটা লিঙ্ক, এভাবে করলে মিলাই দিলে এটা হয়ে যাবে। তো যেই জিনিসটা ধরতে পারে সে পুরো জিনিসটা এভাবে না করে ডিরেক্টলি ম্যাজিক দিয়ে করে ফেলতে পারবে। তো এটা ধরা একবারে আসবে না, এটা মাল্টিপল টাইম প্র্যাকটিস করতে 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 আসবে। এই জন্য বলে ইন্টারের সফলতার 3টা রহস্য আছে, বা ইন্টারের লাইফে ভালো করার জন্য 3টা কাজ করতে পারতে হয়। কয়টা কাজ? 3টা। প্রথমটা কি? প্র্যাকটিস করতে হবে।
2 নাম্বারটা কি? প্র্যাকটিস করতে হবে। 3 নাম্বারটা কি? আরো বেশি প্র্যাকটিস করতে হবে। যদি এই 3টা জিনিস আপনি করতে পারেন, আপনি আনবিটেবল হবেন। Doesn't matter you want to be a Buetian, you want to be a DMCian, you want to be a DUian, whatever it is. বাট আপনার যদি এই জিনিসটা থাকে, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, ওই ওই স্টুডেন্টটাকে, ওই ছেলেটাকে, ওই মেয়েটাকে আল্লাহ পাক আমার থেকে অনেক বেশি হচ্ছে চিন্তা করার ক্ষমতা দিয়ে পাঠাইছে। আমি একটা অঙ্ক বুঝতে 20 বার লেগে যায়, আমি একটা অঙ্ক 10 মিনিট বুঝে পারি না, ও 2 মিনিটে বুঝে যায়। ডাজেন্ট ম্যাটার। আপনি জাস্ট এইটা চিন্তা করবেন প্রতিদিন যে ও যতক্ষণ পড়ছে, ও যতবার ট্রাই করছে, আমি কি তার থেকে বেশিবার ট্রাই করছি কিনা। যদি আমি তার থেকে বেশিবার ট্রাই করে থাকি, পসিবল যে আমি ওকে বিট করতে পারবো। সো কে কত দ্রুত চিন্তা করতে পারে ডাজেন্ট ম্যাটার, কে কত বেশি প্র্যাকটিস করতে পারে, কে কত বেশি হার্ডওয়ার্ক করতে পারে, সেটা ইন্টার লাইফে তত বেশি পার্থক্য তৈরি করে দিবে। ওকে, সো আসেন আমরা তাহলে পরের অঙ্কে যাই। মুভ টু দ্য নেক্সট প্রবলেম P24। তো আমাদের 23-এর পর 24 নাম্বার প্রবলেম বলছে একটি প্রাসকে এত বেগে অনুভূমির সাথে আলফা কোণে নিক্ষেপ করা হলো। আচ্ছা, তো আমাদের ফার্স্ট অফ অল এই জিনিসটা দিয়ে দিছে, এটা হচ্ছে এত বেগে ভি নট, 10 সেকেন্ড পর টাইম দিয়ে দিছে, আনুভূমিক সাথে এর কোণ হয় হচ্ছে বিটা, তাহলে tan বিটা এর মান কত হবে? একটা জিনিস বলেছে যে জি এর ভ্যালু হচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে 9 পয়েন্টের জায়গায় 10 ধরে ফেলতে হবে। সো সলিউশনে আমরা আসি। আমাদেরকে বলতেছে 10 সেকেন্ড পর এর কোণ হয় আনুভূমিক সাথে এত। তো আমরা তো জানি ভি এক্স এটা অলওয়েজ সেম থাকে, ভি নট কস থিটা নট এরকম থাকে, তাই না? ভি নটটা কত? 20। কস থিটা নট কত? কস আলফা, বিকজ আমাদেরকে দিয়ে দেওয়া ছিল থিটা নট শুরুতে কোনটা আলফা কোণে ছোড়া হয়েছে, এটা কোশ্চেনে বলে দিছে। ভি ওয়াই কত? ভি ওয়াই হচ্ছে ভি নট সাইন থিটা নট মাইনাস জিটি। সো ভি নট কত? ভি নট হচ্ছে 20 সাইন থিটা নট ছিল আলফা, মাইনাস জি এর ভ্যালু বলে দিছে 10, কত সেকেন্ড পর? 10 সেকেন্ড পর। সো আমি বসাইলাম, তাহলে আমি আলটিমেটলি পেয়ে যাচ্ছি 20 সাইন আলফা মাইনাস 100। এইটা হচ্ছে আমার ভি ওয়াই। তাহলে আমি ভি ওয়াই পেলাম এবং আমি ভি এক্স পেলাম। এবার আমাকে যদি বলা হয় ট্যান বিটার মান বের করতে, এখন তাহলে আমি একটা কাজ করতে পারি, অনুমিকের সাথে কোণ হয় বিটা। আচ্ছা, এখন দেখেন আমরা এই জিনিসটাকে বুঝি কিনা। এইটা হচ্ছে ধরলাম ভি এক্স আর এইটা হচ্ছে ধরলাম ভি ওয়াই, এদের লব্ধিটা ধরলাম হচ্ছে এইরকম একটা দিকে। এইটা ভি, এটা কতটুক কোণ তৈরি করে 10 সেকেন্ড পর? বলছে বিটা কোণ তৈরি করে। আচ্ছা, সো আমি এই জিনিসটাকে এভাবে বলতে পারি না যে ভাইয়া আমার ট্যান বিটা ইজ ইকুয়ালস টু কত? ভি ওয়াই বাই ভি এক্স। লম্বকে ভূমি দ্বারা ভাগ করলে ট্যান পাওয়া যায়। তো লম্বটা কত? লম্বটা দেখেন এখানে আছে 20 সাইন আলফা মাইনাস 100, বাট আমি বলবো 100 মাইনাস 20 সাইন আলফা। আর ভি এক্সটা যা থাকে, যা ছিল তাই থাকে অলওয়েজ, 20 কজ আলফা। এখন আপনি আমাকে বলবেন যে ভাইয়া এই রকম কেন দিলেন, এরকম কেন দিলেন? সো এইটা আসলে নির্ভর করে আনুষঙ্গিকের সাথে কোনটা কেন এভাবে দিলাম, কিভাবে দিলাম। অনেকে এটা ডিফারেন্ট ওয়েতে করবে, বাট আমি একটু পর বলতেছি যে কেন এভাবে দিলাম। দেখেন 20 সাইন আলফা, এটার সর্বোচ্চ ভ্যালু কত? 20 হইতে পারে। 20 থেকে যদি 100 বিয়োগ যায় তাহলে -80। তাহলে এই ভিওয়াই এর সর্বোচ্চ মানই হইতে পারে -80, বা তার থেকে আরো নেগেটিভও হইতে পারে, -81, -82, এরকমও কিছু হইতে পারে। তো এইটা অলওয়েজ একটা নেগেটিভ মান, তার মানে কি এটা বেগটা নিচের দিকে আছে। তাহলে অনুভূমিকের সাথে উৎপন্ন কোণটা অবশ্যই কি নিচের দিকে, মানে বস্তুটা ফার্স্টে এইভাবে উঠতেছিল, তারপর এইভাবে নামতেছে, নামার সেকশনে আপনি আছেন। ভিওয়াইটা নেগেটিভ মানে আপনি হচ্ছে হাইয়েস্ট পয়েন্ট উঠে এবার নামা শুরু করছেন। তাই আমি হচ্ছে ভিওয়াইটাকে নিচের দিকে আঁকলাম। আনুভূমিকের সাথে উৎপন্ন কোণ তো নিচের দিকে, তাই আমি ট্যান বিটাটা নিচের দিকে আঁকছি। এই কারণে আমি ভিওয়াইটা ওই 20 সাইন আলফা মাইনাস 100 না লিখে 100 মাইনাস এটা লিখছি। এখন ভাগ করলে কত হয়? এইটার এটা দিয়ে যদি ভাগ করি, 100 ডিভাইডেড বাই 20 কজ আলফা মাইনাস 20 সাইন আলফা বাই 20
কস আলফা আমি ভেঙে ফেললাম, তাহলে কত আসে? কাটাকাটি করলে 5, কসকে উল্টাইলে সেক আলফা, মাইনাস এখানে কাটাকাটি করলে ট্যান আলফা। সো এই হচ্ছে রিলেশন ট্যান আলফা আর ট্যান বিটার মধ্যে রিলেশন। আমাদের ট্যান বিটাটার মান কত এটা বের করতে বলছিল, আমরা কিন্তু অলরেডি বের করে ফেললাম। ঠিক আছে, এইটা সিলেক্ট হয় না কেন, ডান, যাই হোক করছি। তো দেখেন আমাদের অ্যান্সারটা আনতে হবে আলফা আকারে, কারণ আলফাটা কিন্তু কোশ্চেনে ডিরেক্টলি বলা ছিল। সো আমরা অ্যান্সারটা আলফা আকারে আসছে, দ্যাট মিনস আমার রেজাল্টটা হয়ে গেছে। ঠিক আছে, ভিও কি নিচের দিকে? হ্যাঁ, ভিও তো নিচের দিকে, আমরা অলরেডি আঁকছি। ভিএক্সটা অলওয়েজ এই দিকে, ভিওয়াইটা নিচের দিকে, এখান থেকে হয়ে গেছে। যদিও এটার অ্যান্সার কোনো কোনো জায়গায় দিছে যে ট্যান আলফা মাইনাস 5 সেক আলফা, বাট ওইটা ভুল আছে, এটাই হচ্ছে জিনিস। আমাকে খুব কঠিন একটা কোশ্চেন করছে একজন, এই কোশ্চেন যে ভাইয়া, একজন নামটা না বললাম, বলছে ভাইয়া প্রাস কি? তো খুব সুন্দর একটা প্রশ্ন। আজকে আমরা প্রাসে 4 নাম্বার ক্লাসে আসছি। প্রাস শেষ, প্রাসের থিওরি শেষ, নর্মাল প্রবলেম, বোর্ড প্রবলেম, অ্যাডমিশন শেষ, আমরা সুপার অ্যাডভান্স প্রবলেম করতেছি। আজকে আমাকে একটা খুব সুন্দর কোশ্চেন করা হয়েছে যে ভাইয়া প্রাস কি? তো ওকে নোবেল প্রাইজ দেওয়া উচিত, ও নোবেল প্রাইজ ডিজার্ভ করে। তো আমরা এই প্রবলেমটা করে ফেললাম 24। এবার আসেন আমরা 25 নাম্বার প্রবলেম করব। তো এই অঙ্কটা কাদের জন্য? এটা হচ্ছে বুয়েটের টপারদের জন্য। ঠিক আছে, যারা স্বপ্ন দেখেন বুয়েটে টপ করতে হবে, তারা তো ভালো ভালো প্রবলেম শিখতে পারতে হবে, তাই না? তো এইটা এরকম একটা ভালো প্রবলেম, এটা অনেক কঠিন। আমি আসলে করানোর আগেই জানি এই প্রবলেম আসলে আপনারা ধরতে পারবেন না। তাও আমি চেষ্টা করব। কেন করব? দেখবেন আপনি যখন প্রথমবার ভেক্টর পড়বেন, ভেক্টর চ্যাপ্টারটা পড়বেন ফিজিক্সে, আপনি ভেক্টরের সংজ্ঞা পড়তেছেন, সামান্তরিকের সূত্র দেখতেছেন, নদী নৌকার অঙ্ক করতেছেন, কতক্ষণে ছাতা ধরতে হবে, গাড়ির কাজ ভিজবে কিনা, ডট গুণ, ক্রস গুণ, গ্রেডিয়েন্ট, ডাইভারজেন্স, কার্ল, অনেক কিছু। আপনার কাছে প্রথমবার অনেক কঠিন মনে হবে। 2 নাম্বার বার যখন আবার চ্যাপ্টারটা ধরেন আগামীকালকে ভেক্টর পরীক্ষা, আপনি আবার পড়তেছেন, আপনার কাছে একটু সহজ হবে। 1-2 মাস পর আবার কলেজে পরীক্ষা ভেক্টরের উপর, আপনি 2 দিন ধরে ভেক্টর পড়ে পরীক্ষা দিলেন, এবার আপনার কাছে অনেকটুকু সহজ হয়ে যাবে। তো কোনো কঠিন জিনিসই আসলে লং টার্মে কঠিন না। আপনার কাছে যেটা প্রথমবার অনেক কঠিন, ওইটা কয়েকদিন পর একটু সহজ হবে, তার কয়েকদিন পর আরেকটু সহজ হবে। সো যেই ছেলেটা বা যেই মেয়েটা বোর্ডে আসা প্রবলেমগুলো, মানে প্রবলেম এই লেভেল পর্যন্ত হয়, ও এইটুকু পর্যন্ত প্রবলেম নিয়ে সে চিন্তা করছে, তো এইটুকু প্রবলেমগুলোই তার কাছে একদম লো প্রবলেম থেকে একদম মিড প্রবলেম পর্যন্ত সবগুলোই তার কাছে ইনিশিয়ালি কঠিন ছিল। সে একটু কষ্ট করছে, 1 মাস পর তার কাছে এইটুকু প্রবলেম একটু ইজি হয়েছে, তারপর আরেকটু ইজি হয়েছে, এবং অ্যাডমিশন পর্যন্ত যেতে এইটুকুতে সে ওস্তাদ হয়ে গেছে, দিলেই পারে। কিন্তু সমস্যা হচ্ছে কি, অ্যাডমিশনের প্রবলেম এইখান পর্যন্ত আসে নাই, এই রেঞ্জে প্রবলেম আসে না, অ্যাডমিশনের প্রবলেম আসছে এইখানে। এখন ও তো ফার্স্টে আউট, পারবেই না। আরেকটা স্টুডেন্ট, সে বোর্ড পর্যন্ত এইটুকু পর্যন্ত ভালো প্রিপারেশন নিছে, ভালো পারে, আসলেই ধুমধাম করে ফেলে। এখন অ্যাডমিশনের সাথে সে জানতে পারলো যে এইখানেও আরো কিছু জিনিসপাতি আছে, এগুলো তার কাছে 2-3 মাসে করা অনেক কষ্ট, এত কিছু রিভাইজ করবো, এই করবো সেই করবো। সে 2-3 মাসে একটু একটু দেখছে, বাট ওই যে 1-2 বার দেখলে তো আর ইজি হয় না, ভিতরে আসতে তো অনেক সময় লাগে, কয়েকবার পরীক্ষা দেওয়া লাগে। তো সেও পরীক্ষা হলে যখন দেখছো বুয়েট ভর্তি পরীক্ষাটা আসছে, সে আউট হয়ে গেছে, পারে নাই। কিন্তু যে ধরেন শুভ ভাইয়ের স্টুডেন্ট, সে এইখানে যা আছে তার উপরে যদি কিছু হইতে পারে, ওইটা সে কখন দেখবে? ইন্টার ফার্স্ট ইয়ারের শুরুতে। তো যখন তার কলেজে টিউটোরিয়াল পরীক্ষা হবে, ততদিনে সে অলরেডি এইখানের প্রবলেমও তার কাছে ইজি হয়ে যাবে। অ্যাডমিশনে যখন দেখবে, বললাম না যে সে তখন কি করবে, তার কাছে হাসি লাগবে, ধুর এরা অ্যাডমিশনে কি ক্লাস করায়, এগুলো তো আমি ফার্স্ট ইয়ারে একাডেমিক এর থেকে কঠিন অঙ্ক করে আসছি। তো এই জন্যই বলছি, যারা এই প্রবলেম ভালো করে ফোকাস করে করবেন, তারা এই চ্যাপ্টারের এই টপিকের উপর ওস্তাদ ফিল করবেন। এবং এটা শুধুমাত্র আপনাকে গতিবিদ্যা শেখাবে তা না, এইটা হচ্ছে আপনাকে ভেক্টর চ্যাপ্টারের যে কনসেপ্ট, এই উপাংশ ভাঙাভাঙি করছেন, সামান্তরিকের সূত্র করছেন, এইগুলা কতটুকু শিখছেন সেটারও একটা টেস্ট এই অঙ্কটা। ডান।
তো আমরা অঙ্কটা শুরু করতেছি 25 নাম্বার প্রবলেম, খুবই ফেমাস অঙ্ক, চলেন আমরা করি। বলতেছে একটি তল আনুভূমিকের সাথে আলফা ইকুয়ালস টু 30 কোণে বাঁকানো, এই তলের সাথে 15 ডিগ্রি কোণ করে একটা বস্তুকে 2 মিটার পার সেকেন্ডে ছোড়া হয়েছে। মানে এমনিই তো তলটা বাঁকানো, ওই বাঁকানো তলের সাথে আরো 15 ডিগ্রি কোণ করে একটা বস্তুকে 2 মিটার পার সেকেন্ড বেগে ছোড়া হচ্ছে। এখন কোশ্চেন হচ্ছে এইখান থেকে কত দূরে যে বস্তুটা তলকে আঘাত করবে। আমরা ব্যাপারটা জানি কি, এইভাবে যে কোন একটা জায়গায় আঘাত করবে, তো এইটুকু ডিস্টেন্স কত হবে, এইটুকু ডিস্টেন্স কত হবে সেটাই হচ্ছে আমাদের কোশ্চেন, ঠিক আছে। আর এখানে আরেকটা জিনিস, জি এর ভ্যালু কত ধরে নিতে বলছে, জি এর ভ্যালু জি ইজ ইকুয়ালস টু 10 ধরে নিতে বলছে। তো আমি এখন কতক্ষণ কিছু সময় ধরে চিন্তা করবো, আমার ক্লাসে কেউ নাই, আমি নিজে নিজে প্রবলেমটা সলভ করব, তারপর আমি আরেকবার পুরো জিনিসটা রিপিট করবো। তো নাও শুভ ভাই একা একা প্রবলেমটা সলভ করবো, আপনার দিকে হয়তো তাকাবো না, ধুমধারাক্কা বোর্ডে সলভ করব, তারপর আমি আরেকবার বুঝাবো। তো একটু খেয়াল করার চেষ্টা করেন যে শুভ ভাইয়া কেমন সলভ করতেছি। এইখানে হচ্ছে বস্তুটা, ওকে, যে কোনো মোমেন্টে আমি তাকে হচ্ছে এই বরাবর নিক্ষেপ করছি, এই বরাবর নিক্ষেপ করছি, সে যে এইভাবে পড়বে। বা আমি ওটা যদি বাদও দিই, যে কোনো মোমেন্টে, যে কোনো, এই অ্যাঙ্গেলটা তো 30 ডিগ্রি, যে কোনো মোমেন্টে সে যখন আসে, যে কোনো মোমেন্টে সে যখন আসে, তাকে নিচের দিকে কি করতেছে, অভিকর্ষ ত্বরণ টানতেছে। আমি যদি এটার সাথে একটা লম্ব রেখা টানি, এটার সাথে একটা লম্ব রেখা যদি টানি, ঠিক আছে, তাহলে এই রেখা বরাবর, এই রেখা বরাবর এইটার একটা উপাংশ কাজ করবে। এইটা 30 ডিগ্রি হইলে এটা 60 ডিগ্রি, আর এইটা 60 ডিগ্রি হইলে এই কোণটা আবারও 30 ডিগ্রি। তাহলে এই জি এর এদিক বরাবর একটা উপাংশ কাজ করবে, জি কস 30। এইটা যদি জি কস 30 হয়, তাহলে এই দিক বরাবর একটা উপাংশ কাজ করবে, জি সাইন 30, ঠিক আছে। তাহলে অভিকর্ষ ত্বরণ সোজা নিচের দিকে পড়ে, আমি এটাকে দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে আমার এই তল বরাবর, আর এইটা হচ্ছে আমার তলের সাথে লম্ব বরাবর। এটা 30 ডিগ্রি হইলে এটা 60 ডিগ্রি, কারণ এটা সমকোণী ত্রিভুজ, তো এটা 30, এটা 90, তাহলে অপোজিট এটা হচ্ছে 60। আবার এইটা তো লম্ব টানছে, এই রেখাটা তো এটার উপর লম্ব, তাহলে এই টোটালটা মিলে হচ্ছে আমার 90 ডিগ্রি। এটা যদি 60 হয় তাহলে এটা 30 হবে। আচ্ছা, তাহলে জি এর সাথে এই 30 ডিগ্রি কোণে উপাংশ জি কস 30, আর এই দিকে উপাংশ হচ্ছে জি সাইন 30। এখন কিন্তু আমার আর এই জি এর কোনো এফেক্ট নাই, জিটাকে দুইটা ভাগে ভাগ করে ফেলছে, এখন আর জি এর কোনো অস্তিত্ব নাই, জি এর পরিবর্তে এখন জি কস 30 এবং জি সাইন 30 আছে। এখন আমাকে একটা জিনিস ফিল করতে পারতে হবে, সেটা কি, সেটা হচ্ছে আমি বুঝবো যে ভাইয়া এইটা হচ্ছে আমি এখন মনে মনে এক্স অক্ষ ধরে নিব, আর এই দিকটাকে মনে মনে আমি এখন ওয়াই অক্ষ ধরে নিব। আচ্ছা, এইটা যদি ধরে ফেলতে পারি তাহলে আমার জন্য কাজটা অনেকটুকু ইজি হবে, বিকজ আমি এইখানে কত ডিগ্রি কোণে, 15 ডিগ্রি কোণে, এই বরাবর আমি হচ্ছে 15 ডিগ্রি কোণে বস্তুটাকে ছুঁড়ে ফেলছিলাম। আর ইউ ছিল কত, ইউ ছিল আমার 2, ইউ না বলে আমি ভি নট বলবো, সেটা আমার জন্য বেটার, ভি নট ছিল হচ্ছে 2। আচ্ছা, এখন আমি ভাইয়া এইটা বলতে পারি কিনা যে এখন আমার ভি এক্স, ভি এক্স, এখন কিন্তু আমার এক্স অক্ষ বরাবর ত্বরণ আছে, এক্স অক্ষ বরাবর একটা ত্বরণ আছে, দেখেন এই বরাবর একটা ত্বরণ আছে, এই ত্বরণটা কত, জি সাইন 30, এবং এইটা কিন্তু আমার এক্স অক্ষের পজিটিভ দিকে না, নেগেটিভ দিকে। তার মানে এই ত্বরণটাকে আমাদের কি করতে হবে, নেগেটিভ বসাতে হবে। আমি বলতে পারি জি সাইন 30 রেখে দিলাম, সমস্যা নেই, দিকটা বলে দিলাম যে এই দিকে কাজ করতেছে। আর এ ওয়াই, ওয়াই অক্ষ বরাবর একটা ত্বরণ আছে, ওয়াই অক্ষ ত্বরণটা কিন্তু পজিটিভ দিকে না, নিচের দিকে, নেগেটিভ। সো এটা হচ্ছে জি কস 30, এটা হচ্ছে নিচের দিকে কাজ করতেছে। মানে নিচের দিক বলতে এটা হচ্ছে এক্স অক্ষের বিপরীত দিকে, তাই এইভাবে বসাইছি। এটা ওয়াই অক্ষের নিচের দিকে জি সাইন কস 30 বসাইছি।
তো এখন আর আমার এইটা এক্স অক্ষ নাই, এখন আমার তলটাই এই বরাবর, এটা আমার এক্স অক্ষ ধরে ফেলছি, এইটা আমি তলের সাথে লম্ব বরাবর ওয়াই অক্ষ ধরছি। এবার আমি কাজ করব কি, এবার আমি কাজ করব হচ্ছে, আমার বলছে যে কত দূরত্বে যে আঘাত করবে এইটা আমাকে জানতে চাইছে। তো প্রথমত আমি পর্যায়কাল যদি বের করতে চাই, পর্যায়কাল কি থাকে, 2 ইন্টু ওয়াই অক্ষ বরাবর বেগ, আমরা নর্মালি কি শিখছিলাম, ভি ওয়াই নট, 2 ভি ওয়াই নট ডিভাইডেড বাই 2 ভি ওয়াই নট ডিভাইডেড বাই এ ওয়াই, এটা ছিল তাই না? তো এই ভি ওয়াই নটের জায়গায় আগে ছিল ভি নট সাইন থিটা নট, এরকম ছিল 2 ভি নট সাইন থিটা নট, এরকম ছিল। এখন এটা কি হয়ে গেছে দেখেন, 2 ইন্টু এই জিনিসটার, এই জিনিসটার আমি যদি বলি একটু, এই বরাবর দেখেন, এই ভি ওয়াই এর এদিক বরাবর একটা উপাংশ কাজ করতেছে, এটা হচ্ছে ভি নট সাইন 15 ডিগ্রি, আর এক্স অক্ষ বরাবর তার একটা বেগ কাজ করতেছে, এটা তো এখানে লেখার জায়গা নেই, তো আমি ছোট্ট করে বলি, এটা হচ্ছে ভি এক্স নট, এটা ছিল ভি ওয়াই নট। সো ভি এক্স নট ইজ ইকুয়ালস টু ভি নট কস 15 ডিগ্রি, এটা এই বরাবর কাজ করতেছে। তাহলে আমি যেটা করতেছিলাম সেটা হচ্ছে এইখানে আসি, আমাদের উড্ডয়নকাল অলওয়েজ হয় 2 ইন্টু ওয়াই অক্ষ বরাবর আদিবেগ ডিভাইডেড বাই ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে ত্বরণ। তো 2 ইন্টু, এবারে আমার বেগের মানটা হচ্ছে 2, আর ওয়াই অক্ষ বরাবর হচ্ছে সাইন 15 ডিগ্রি ডিভাইডেড বাই ত্বরণ, ত্বরণটা হচ্ছে নিচের দিকে কত কাজ করতেছে, ওয়াই অক্ষের নিচের দিকে আমাদের ত্বরণটা হচ্ছে জি কস 30, জি কত 10 কস 30। তাহলে এখান থেকে আমি উড্ডয়নকালটা কত আমি পেয়ে যাব, দেখি আমাদের কত আসে, 4 সাইন 15 ডিভাইডেড বাই 10 কস 30, আমার মানটা চলে আসছে 0.1195 এত সেকেন্ড। আমি এটাকে একটু মার্ক করে রাখবো। ওকে, এবার আমরা পরের প্রবলেমে যাব, এবার আমরা পরের অংশে যাব, যে সে কত দূরে ঘুরে এসে পড়বে, এই যে এক্স, এক্স, এই এক্স এর ভ্যালুটা আমরা বের করব। তো নাও এক্স ইজ ইকুয়ালস টু নর্মালি কি থাকে, এক্স ইকুয়ালস টু নর্মালি ভি নট কস থিটা নট টি থাকে যদি আমরা ত্বরণ না থাকে, কিন্তু এখন তো ত্বরণ আছে, আমরা এস ইকুয়ালস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এটা জানি। এখন এক্স অক্ষ বরাবর যদি আমরা কাজ করি, এক্স অক্ষ বরাবর আমরা কাজ করতেছি, আমার আদিবেগটা কত, আদিবেগটা এই যে ভি নট কস 15 মানে 2 কস 15 ডিগ্রি। তো সে এই যে এখান থেকে এখানে আসতে যে টাইমটা লাগে, এই টাইমটাকে আমরা কি বলি, উড্ডয়ন কাল বলি, এবং সেই টাইমটা আমরা অলরেডি বের করছি না, এই টাইমটাকে আমি এতে সেভ করে রাখলাম যেন আমার সুবিধা হয়। সো ইন্টু ইন্টু 0.1195 এটা আমরা করলাম, ঠিক আছে। ওকে, এবার দেখেন ত্বরণ হাফ ইন্টু এ, এক্স অক্ষ বরাবর ত্বরণ আমরা পাইছিলাম কত, জি সাইন 30, কিন্তু এটা কি বিপরীত দিকে, অর্থাৎ এক্স অক্ষ যেদিকে তার উল্টো দিকে, তার মানে এখানে মাইনাস হবে, মাইনাস জি সাইন 30 ইন্টু টি স্কোয়ার, ইন্টু টি স্কোয়ার, টি কত, টি হচ্ছে আমাদের বের করছিলাম 0.1195, 0.1195 সেটার স্কোয়ার। মাথায় রাখবেন এখানে জি কিন্তু 10, জি এর ভ্যালুটা এখানে 10, তাহলে সবগুলা ভ্যালু যদি বসাই তাহলে এখান থেকে আমার এক্স এর ভ্যালু চলে আসবে, তখন এখান থেকে এক্স এর ভ্যালু আমি পেয়ে যাব। দেখি আমাদের কত আসে, 2 cos 15 ইন্টু এ মাইনাস 0.5 ইন্টু 10 ইন্টু সাইন 30 ইন্টু এ তার স্কোয়ার। ওকে, তো এইখান থেকে আমি পাচ্ছি মানটা 0.1952 এত মিটার, 0.1952 এত মিটার, দ্যাট ইজ মাই অ্যান্সার। So 2 cos 15a minus 2 sin 30, sin 30 ঠিক আছে, 10 sin 30, ওকে, অল ওকে।
আচ্ছা, ঠিক আছে। এই তো আমরা তাহলে করে ফেললাম, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত উত্তর। সো আমি জানি না কেউ বুঝতে পারছেন কিনা। সো একটু এবার জানতে চাচ্ছি কেউ কি প্রথম ধাপে কিছু বুঝতে পারছেন কিনা। ওকে, আমি একটু নামগুলো বলি। মারুফ বলছে অনেকটুকু বুঝতেছি, আদনান বলছে ক্লিয়ার, শিহাবুর বলছে পোল দেন। আচ্ছা, আচ্ছা, তারপর হচ্ছে উম বুঝতে পারছি, সাজিদুল হাবিব, তারপর হচ্ছে হাফ ক্লিয়ার, ডান বলছে, সামান্য বলছে, আবু হানিফ কিছুটা, ইলমা জাহান বুশরা। আচ্ছা, অনেকে অনেকটুকু বুঝছে, আবার অনেকটুকু, জিহাদ বুঝতে পারছে। ওকে, রকিবুল ডান, ইরফান বলছে নো, রাতুল বলছে ডান বা হুম। ওকে, ওকে, অনেকটুকু, আচ্ছা অনেকগুলা কমেন্ট আছে, ধন্যবাদ, অনেকে অনেকটুকু বুঝতে পারছেন। আমি আরেকবার একটু বলি হ্যাঁ বুঝার জন্য। আমাদের এখানে ঘটনাটা হচ্ছে তলটাই 30 ডিগ্রি কোণে বাঁকা। তো এখন তো আর আমাকে শুধুমাত্র এক্স অক্ষ আর ওয়াই অক্ষ নর্মাল ওয়েতে চিন্তা করলে হচ্ছে না। আমি এখন আমার বাঁকানো তল বরাবর, এই তল বরাবরই এক্স অক্ষ ধরছি, এই লম্ব দিকে ওয়াই অক্ষ ধরছি। এখন চিন্তা করেন আমাদের যেই কাহিনীটা, যে আমার এই জি ত্বরণ তো আগে সোজা নিচের দিকে কাজ করতো, তো এখন তো আমাকে সবকিছু এই বাঁকা তলে এবং বাঁকা তলের সাথে লম্বভাবে চিন্তা করতে হবে। তো আমি এই জি ত্বরণটাকে দুইটা ভাগে ভাঙছি, একটা হচ্ছে এই বরাবর জি সাইন 30, এই বরাবর জি কস 30। এখন যেহেতু আমার এইটাই ওয়াই অক্ষ, তাহলে ওয়াই অক্ষ বরাবর ত্বরণটা আমার জি কস 30 কোন দিকে কাজ করছে, ওয়াই অক্ষের নিচের দিকে। আর জি সাইন 30 হচ্ছে এই দিকে কাজ করতেছে, এটা হচ্ছে এক্স অক্ষ যেদিকে ধরছি তার নেগেটিভ দিকে। এই এক্স অর্থাৎ এক্স অক্ষের ত্বরণটা আমি বসাইছি। এবার আমার উড্ডয়নকাল আমরা কিভাবে বের করি? উড্ডয়নকাল হচ্ছে ওয়াই অক্ষে আগের হাইটে ফেরত আসতে কতটুকু সময় লাগে, এটা 2 ইন্টু ওয়াই অক্ষ বরাবর আদিবেগ মানে ভি ওয়াই নট ডিভাইডেড বাই ওয়াই অক্ষ বরাবর যেই ত্বরণের কারণে নিচে নামছি সেটা। তো ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কতটুকু ছিল? ওই যে ভি নট সাইন 15 ডিগ্রি, কারণ আমি ওয়াই অক্ষের সাথে এখানে 15 ডিগ্রি কোণে ছুটছিলাম, তার মানে ওয়াই অক্ষ বরাবর আদিবেগ হচ্ছে ভি নট সাইন 15 ডিগ্রি। এটা বসাইলাম। ওয়াই অক্ষ বরাবর নিচের দিকে ত্বরণ কত? নিচের দিকে ত্বরণটা ওই যে আমরা বের করছি জি কস 30, সেটা বসাইছি, জি এর ভ্যালু 10 ইউজ করতে হবে এখানে, বসাইছি, আমি এখানে পেয়ে গেলাম। এবার আমাদের আসি, উড্ডয়নকাল জানি, সো আমাকে যখন এইভাবে ছোড়া হয়েছে আমি তো আস্তে 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 এইখানে যেয়ে পড়বো। তো এই বরাবর কতটুকু দূরে যেয়ে পড়বো, এই যে এই চিত্রটাতে ভালো বোঝা যায় কতটুকু দূরে যেয়ে পড়বো আমি, এই ডিস্টেন্সটাই আমাকে বের করতে বলছিল। এখন এক্স অক্ষ বরাবর যদি ত্বরণ না থাকে তখন তো ভি নট কস থিটা নট টি বললেই হয়ে যায়। তো এখন তো এক্স অক্ষ বরাবর একটা ত্বরণ কাজ করছে জি সাইন 30, তাহলে তো আমি শুধুমাত্র এসি কস টু ভিটি সূত্র দিয়ে করতে পারবো না, আমাকে ত্বরণের সূত্র ইউজ করতে হবে, এসি কস টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। সেটাই কাজ করছি। এক্স অক্ষে সরণটাকে আমি এক্স বললাম, ইউটা দেওয়া ছিল 2 cos 15। এই যে এই 15 ডিগ্রি কোণে যে বেগটা ছিল তাকে সাইন 15 cos 15 দুইটা ভাগে ভাঙাইছি। এক্স অক্ষ বরাবর বেগটা ছিল ভি নট cos 15 ডিগ্রি, সেটা বসাইছি। টাইমটা ওই যে উড্ডয়নকালে সে কতটুকু দূরত্ব যাবে সেটাই তো আসলে আমার কত দূরে যায় পড়বে, মানে উড্ডয়নকাল যতক্ষণ পর্যন্ত উড়বে, মানে মাটিতে ফিরে আসার আগ পর্যন্ত সে কতটুকু ডিস্টেন্স যাচ্ছে এক্স অক্ষ বরাবর, সেটাই তো আমার অ্যান্সার। তাহলে এই যাওয়ার জন্য যে টাইমটা এটা আগে বের করে ফেলছে, এটা এখানে বসাইছি। বসানোর পর হাফ ইন্টু এটা কিন্তু আমার প্লাস হবে না, মাইনাস হবে, কারণ আমি যাচ্ছি সামনের দিকে, ত্বরণটা পিছের দিকে, তো এই জন্য ত্বরণটা মাইনাস, ইন্টু টি এর ভ্যালুটা এখান থেকে এনে বসাইছি, স্কোয়ার করে দিছি, এক্স এর ভ্যালু পেয়ে গেছি, এটাই হচ্ছে অ্যান্সার। সো এইবার আমি দেখতে পাচ্ছি আমার কমেন্ট বক্সে অনেকগুলো ডান 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 চলে আসছে। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেকে বুঝতে পারছে। সো আমার এখানে আরো কয়েকটা ভালো ভালো ম্যাথ ছিল, আচ্ছা এই ম্যাথ তো আমরা অলরেডি করে ফেলছি, এটা ডিলিট করে দেওয়া যায়। ওকে, ডান, এটা শেষ। আচ্ছা, তো এইটা আরেকটা প্রবলেম, এই প্রবলেমটা আমরা করব। আমি এখন আর 5-7 মিনিটে কয়েকটা প্রবলেম করব, বাট আমি জানি আপনাদের টাইম শেষ, আমি একটু দ্রুত দেখাচ্ছি। P26, এই ম্যাথগুলা একটু দ্রুত করতেছি ভাইয়া, আপনারা আমাদের সাথে একটু কানেক্টেড থাকেন। ঠিক আছে, 0 সময় মূলবিন্দু থেকে একটি পাশের অবস্থান ভেক্টর, পাশের অবস্থান ভেক্টর ঠিক সময় আর এত দ্বারা দেওয়া হলো। আচ্ছা, তারপর যদি প্রাচীর আনুর সাথে থিটা কোণে নিক্ষেপ করা হয় তাহলে থিটা এর মান কত হবে, জি এর মান দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আর ইকুয়ালস টু মানে 2 সেকেন্ডে আর ইকুয়ালস টু দেওয়া আছে 40i প্লাস 50j। তার মানে এক্স আসলে কত, এক্স হচ্ছে 40 আর ওয়াই কত, ওয়াই দেওয়া আছে হচ্ছে 50, এই যে এখান থেকে পাইছি। নাও এক্স ইকুয়ালস টু কত, ভি নট cos থিটা নট ইন্টু টি। আচ্ছা,
সো এক্স এক্স কত দিছে 40, ভি নট কস থিটা নট ইন্টু কতটুকু সময় 2 সেকেন্ডে। তাহলে আমি পাচ্ছি এখানে কাটাকাটি করে ভি নট কস থিটা নট ইজ ইকুয়ালস টু 40/2, দ্যাট মিনস 20। এইটা একটা মান আমি পেয়ে গেলাম। আচ্ছা, এবার ওয়াই অক্ষে যদি আমরা কাজ করি, ওয়াই অক্ষ, তাহলে y is equals to v naught sin theta naught minus half gt square। তো এখানে আছে আমার 50, v naught, এটা t মিস গেছে, v naught sin theta naught ইন্টু t টা হচ্ছে 2 মাইনাস হাফ ইন্টু জি এর ভ্যালু 10 ইন্টু 2 স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 50, এখানে কাটাতে 4 4 2 20, তার 70, 70/2, দ্যাট মিনস 35। অতএব ভি নট সাইন থিটা নট ইজ ইকুয়ালস টু 35, এটা আমরা পেয়ে যাচ্ছি। এইটা ধরলাম 1 নাম্বার, এটা ধরলাম 2 নাম্বার। ওকে, সো এইবার আমরা যদি কাজ করি, আমাদেরকে বলছে থিটা মান কত, অর্থাৎ আদিকোণের মান কত। নাও আমরা যদি 2কে যদি 1 দিয়ে ভাগ দিই, 2/1, 2/1, এইটা যদি আমরা করি তাহলে আমরা কত পাই? tan theta naught is equals to 35 divided by 20, বা আমরা বলতে পারি 7/4। তার মানে theta naught is equals to tan inverse 7/4, tan inverse 7/4। এইটাই হচ্ছে আমার অ্যান্সার। এই থিটা নটটা ওরা শুধু থিটা দ্বারা প্রকাশ করছে, এটাই হচ্ছে অ্যান্সার। এটা কিছু একটা আসবে, এই মানটাই আমাদের উত্তর। ডান, আমাদের 26 শেষ। সো আমাদের আমাদের 27 নাম্বার, এবং এই অঙ্কটা করে এটা কিন্তু অ্যাডভান্স। এতক্ষণ কিন্তু আপনারা মেইন প্রবলেম দেখছেন, এখন কিন্তু অ্যাডভান্স প্রবলেম। ওকে, কত নাম্বার করলাম? 26, দ্যাট মিনস এটা হচ্ছে 27 হবে। এটা কি আপনারা বুঝবেন না? সো এইটা আমি করে দিব, বাট আপনাদেরকে বোঝার জন্য একটু বলবো, বাসায় একটু নিজেরা ট্রাই করবেন। একটি ট্রেন এ ধ্রুব ত্বরণ নিয়ে একটি সরল রেখা বরাবর চলতেছে। আচ্ছা, এখন ট্রেনের মধ্যে দাঁড়ানো একটি ছেলে এত গতিতে আনুর সাথে 60 ডিগ্রি কোণে একটি বলকে সামনের দিকে ছুড়ল। বলটিকে প্রাথমিক উচ্চতায় ধরতে হলে কি করা লাগে? ট্রেনের ভেতরের দিকে এত মিটার সামনে আগাতে হয়। অর্থাৎ ঘটনাটা এরকম, দেখেন, ইনসাইড ট্রেন, এইটা একটা বালক আছে, ট্রেনের ভিতরে একটা বালক আছে। সে প্রথমে, এটা হচ্ছে 1 নাম্বার সিনারিও, ঠিক আছে? স্টার্ট, একটু এভাবে সে ছুটছে বলটাকে, একটু পর ট্রেনটা একটু সামনে আগাইছে। ট্রেনটা ধরেন এখন এইরকম জায়গা আছে, এই ছেলেটা যায় এখন হচ্ছে বলটাকে ক্যাচ ধরতেছে, বলটাকে সে এরকম ক্যাচ ধরতেছে। তার আগের অবস্থান থেকে, যে এইখানে তার, এটা হচ্ছে এন্ড, তাকে আগের যে অবস্থান ছিল, আগের অবস্থান থেকে 1.15 মিটার 1.15 মিটার পিছিয়ে আসতে হয়েছে। এখানেও ত্বরণটা এ ত্বরণে চলতেছে, এখানেও ট্রেনটা এ ত্বরণে চলতেছে। তাহলে আমাকে জিজ্ঞেস করছে কি ট্রেনের ত্বরণ কত ছিল। আচ্ছা, সো আমি এই প্রবলেমটা যদি সলভ করতে হয়, তো ফার্স্ট অফ অল আমাকে বুঝতে হবে টি, উড্ডয়নকালটা আমাকে বের করতে হবে। এটা কত? 2 ভি নট সাইন থিটা নট ডিভাইডেড বাই জি। জি আমাকে কত ধরতে বলছে? 10 ধরতে বলছে। জি 10 ধরার কোনো বাধ্যবাধকতা নাই, তো সমস্যা নাই। সো 2 ইন্টু ভি নট হচ্ছে 10 ইন্টু সাইন 60 ডিগ্রি ডিভাইডেড বাই 9.8, ঠিক আছে? সো আমার এখান থেকে, বা ধরেন আমি জি কস টু 10 ধরি, জি কস টু 10 ধরি, তাহলে আমাদের জন্য
আচ্ছা সমস্যা নেই, 10 ধরা লাগবে না, যা আছে তাই ধরলাম, সমস্যা নেই। 20 sin 60 ডিভাইডেড বাই 9.8, সো এইটা আসতেছে 1.76 সেকেন্ড। আমি এটাকে এতে সেভ করে রাখলাম। আচ্ছা, এইবার আমাকে যেটা করতে হবে, এক্স অক্ষ বরাবর চিন্তা করতে হবে। এক্স অক্ষ বরাবর আমরা যদি চিন্তা করি এস ইকস টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, এটা যদি চিন্তা করি, বলটা যখন উপরের দিকে ছুটছিলাম, বলের তো আসলে এক্স অক্ষ বরাবর কোনো ত্বরণ নাই, কিন্তু ট্রেনটা এ ত্বরণে চলতেছে, তাহলে ট্রেনের সাপেক্ষে বলটা আসলে উল্টো দিকে তার একটা ত্বরণ আছে। তাহলে আমরা বলতে পারি এখানে তাকে 1.15 মিটার পিছে যাইতে হয়েছে। দ্যাট মিনস আমি এখানে ইউজ করব -1.15। আদিতে তার বেগটা ছিল সামনের দিকে, এটা কত ছিল 10 cos 60। টাইম কতটুক লাগছে, এই যে আমরা পেয়েছি 1.76। ত্বরণটা যেহেতু লোক বলটা ছুটছি সামনের দিকে, তো তার তো ট্রেনটাও যাচ্ছে সামনের দিকে, ট্রেনের সাপেক্ষে বলের ত্বরণটা হচ্ছে নেগেটিভ। তো -1/2 ইন্টু এ ইন্টু টি স্কোয়ার, আমি নিচে লিখি তাহলে বেটার হবে, বা -1/2 ইন্টু এ ইন্টু 1.76 স্কোয়ার। পুরো ইকুয়েশনটা দেওয়া আছে, এখান থেকে সলভ করলে একটাই আননোন, সেই এর ভ্যালু কত আমরা পেয়ে যাব। সো আমি একটু দেখি এর ভ্যালুটা পাওয়া যায় কিনা। সো এ পেতে হলে আমাকে 10 cos 60 ইন্টু এ, এটা পেলাম, প্লাস 1.15 এইটুকু পেলাম, ইন্টু 2 দিয়ে গুণ দিব, আর এ স্কোয়ার দ্বারা ভাগ দিব, তাহলে আমাকে এ এর ভ্যালু পেয়ে যাওয়ার কথা। এ আমরা পেয়ে গেলাম 6.3943 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তো এইটা খুবই টাফ ম্যাথ, বুঝাই যাচ্ছে অ্যাডভান্সে আসা প্রবলেম। আমি একটু বলি যে কেন এখানে ত্বরণটা নেগেটিভ। তো আমরা সবকিছু করতেছি হচ্ছে ট্রেনের সাপেক্ষে। দেখেন, আদিতে কি বলটার বেগ শুধু 10 ছিল? অবশ্যই না। বলটা তো ট্রেন তো একটা ত্বরণে চলছে, মানে ট্রেনের অলরেডি একটা ভালো পরিমাণ বেগ আছে, ওই বেগ তো আছেই, সাথে 10 বেগ যুক্ত হয়েছে, তাহলে বলের বেগটা কি আরো বেশি হওয়া উচিত ছিল না? কিন্তু আমরা এখানে সকল ধরনের হিসাব ট্রেনের সাপেক্ষে করছি। তাহলে ট্রেনের সাপেক্ষে যখন বলের বেগ বিয়োগ করব, ধরলাম ট্রেনের সামনের দিকে একটা বেগ ছিল 100, তাহলে বলেরও সামনের দিকে অলরেডি 100 একটা বেগ আছে, সাথে আরো এক্সট্রা 10 বেগটা যুক্ত হয়েছে। তো আমি তখন আসলে কি করব, যে আমার এই বলটার টোটাল বেগ হচ্ছে 100 আই প্লাস এই যে 10 60 এইটুকু, কিন্তু আমি যখন বলবো যে ট্রেনের সাপেক্ষে কত, তখন কি যার সাপেক্ষে করব তার বেগটা বাদ দিতে হবে। তাহলে অলরেডি আমার 100 ধরলাম ট্রেনের বেগটা, আর 10 60 ডিগ্রি একটা বেগ আছে, ওইখান থেকে যদি ট্রেনের সাপেক্ষে করি, ট্রেনের 100 বেগটা বাদ দিলে শুধু 10 60 এটা পড়ে থাকে, ওইটাকে ধরে আমি উড্ডয়নকাল বের করছি। এখন ত্বরণের জন্য যখন কাজ করব ট্রেনের সাপেক্ষে, এই যে 1.15 মিটার পিছে এসে, ধরেন আমি ট্রেনের সামনের বগি দিয়েছিলাম, বলটাকে এভাবে ছুটছি, ছোড়ার পর আমাকে এটা ধরার জন্য, ধরেন আমি এখান থেকে ছুটছি, বলটাকে এইভাবে ছুটছি, ওই বলের ক্যাচ ধরার জন্য আমাকে পিছে যাওয়া লাগছে, ঘটনাটা হচ্ছে এরকম। তো এখন পিছে যাচ্ছি মানে কি, আমার বলটা কি আসলে সোজা ডিরেক্টলি এভাবে চলে আসছে না, বলটা সামনের দিকেই গেছে, কিন্তু ট্রেনটা তার থেকে আরো বেশি সামনে চলে গেছে, জন্য ধরার জন্য আমাকে পিছে আসতে হয়েছে। তাহলে ট্রেনের সাপেক্ষে আমাকে 1.15 মিটার পিছে আসতে হয়েছে। তাহলে এই সরণটা আসলে ট্রেনের সাপেক্ষে বলের সরণ। এই ইউ যেটা বসাইছে এটা হচ্ছে ট্রেনের সাপেক্ষে বলের বেগ, তাহলে ত্বরণটাও কি হবে, ট্রেনের সাপেক্ষে হইতে হবে। তাহলে আমার তো ওকে সামনের দিকে যখন ছুরি, ওয়াই অক্ষে একটা ত্বরণ আছে জি, কিন্তু এক্স অক্ষে তার ত্বরণ নাই। তাহলে ওই বস্তুটা সামনের দিকে ত্বরণটা, এক্স অক্ষে ত্বরণটা 0, কিন্তু ট্রেনের তো একটা ত্বরণ আছে এ। তাহলে আমি যদি ট্রেনের সাপেক্ষে ত্বরণ বের করি, তাহলে কি বস্তুর ত্বরণ মাইনাস যার সাপেক্ষে সেটা ত্বরণ বিয়োগ করতে হবে। তাহলে ট্রেনের ত্বরণ এ, ওই এ ত্বরণটা বাদ দিতে হবে। তাহলে বস্তুর ত্বরণ কত এক্স অক্ষে 0, মাইনাস ট্রেনের ত্বরণ কত এ। তাহলে বস্তুর ত্বরণ থেকে ট্রেনের ত্বরণ বাদ দিলে মাইনাস এ পড়ে থাকে, এই কারণে আমি এখানে মাইনাস এ বসাইছি, বসানোর পর অ্যান্সার পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে আমরা আজকে 27 নাম্বার প্রবলেম পর্যন্ত শেষ করলাম।
আরো 2-3টা ভালো ভালো ম্যাথ ছিল, আমি করানোর টাইম পাচ্ছি না, ক্লাস শেষ হয়ে গেছে। তো এই 2টা প্রবলেম আপনার জন্য হোমওয়ার্ক থাকবে। এইচ ডাব্লিউ পারার কথা না, কেউ পারলে আমি অত্যধিক খুশি হব, না পারলে আমরা নেক্সট ক্লাসে করে তারপর সামনের দিকে আগাবো। তো আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। এবং যদি এই ম্যাথগুলো আমাকে বলছে অ্যাডভান্সের সাথে একটা ছবি তুলতে চাই, ওকে। তো এই প্রবলেম, তো যাদের স্ক্রিনশট তোলার আছে খুব দ্রুত স্ক্রিনশট তুলে ফেলতে হবে। এবং এই প্রবলেমটা যে বুঝতে পারছেন আমরা একটু জানাবো, শিখবো জিতবো একটু গরম করব। এবং সামনের ক্লাসগুলোতে আমরা এরকম আরো অসংখ্য সুন্দর সুন্দর প্রবলেম করব। নেক্সট ক্লাসে আমরা প্রাসের কিছু ম্যাথ করি, আমরা ভেক্টরের বা গতিবিদ্যার মেইন টপিকগুলো বেগ, ত্বরণ সরণের গ্রাফ, ইকুয়েশন, ঘূর্ণন গতি, এগুলোতে ইনশাল্লাহ চলে যাব। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।